নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন জর্জ আর মার্টিনের লেখা কাহিনী দ্য পেয়ার শেপড ম্যান। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1987 সালে। 1971 সালে প্রথম গল্প বিক্রির মধ্য দিয়ে জর্জ আর মার্টিনের পেশাদার লেখক জীবনের সূচনা। এরপর থেকে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। তার লেখনীতে অনায়াসে উঠে এসেছে ফ্যান্টাসি, হরর এবং কল্পবিজ্ঞানের আশ্চর্য সব জগৎ। মাঝে হলিউডেও 10টা বছর কাটিয়েছেন তিনি। দ্য টুয়াইলাইট জোন কিংবা বিউটি অ্যান্ড দ্য বেস্টের মতো টিভি শোতে চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে কাজ করেছেন। এমনকি কাজ করেছেন এমন অনেক সিনেমা ও টিভি প্রজেক্টেও যেগুলো শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি। 90-এর দশকের মাঝামাঝি সময়ে মার্টিন ফের ফিরে আসেন নিজের সবচেয়ে ভালোবাসার জায়গায়, বই লেখা। আর তখনই জন্ম নেয় তার সেই বিশ্ববিখ্যাত ফ্যান্টাসি সিরিজ আ সং অফ আইস অ্যান্ড ফায়ার। এরপর থেকে নিজের সৃষ্ট ওই কল্পজগতকে ঘিরেই আবর্তিত হচ্ছে তার জীবনের অনেকটা সময়। লেখালেখির বাইরের সময়টুকু তিনি কাটান সান্তা ফেতে। সেখানে তার নিত্যসঙ্গী স্ত্রী প্যারিস, মিশা নামের বড়সড় এক সাদা কুকুর এবং অগাস্টাস ও ক্যালিগুলা নামের দুটি বিড়াল। শুনতে থাকুন জর্জ আর মার্টিনের লেখা কাহিনী দ্য পেয়ার শেপড ম্যান। ন্যাশপাতি আকৃতির লোকটা সিঁড়ির নিচের অ্যাপার্টমেন্টে থাকে। ওর কাঁধ সরু আর সামনের দিকে ঝোঁকা, কিন্তু নিতম্ব বেশ বড় সড়ো। হয়তো ওর জামা কাপড়ের জন্যই এমন দেখায়। কেউ ওকে কখনো জামা কাপড় ছাড়া দেখেনি, আর কেউ দেখতে চায়ও না। সে সস্তা কাপড়ের তৈরি বাদামি চকচকে প্যান্ট পরে। প্যান্টগুলো হয় সবসময় ঢিলে ঢালা, আর সেগুলোতে বড় বড় গভীর পকেট থাকে। পকেটগুলো এত আবর্জনায় ভরা থাকে যে ওর দুপাশ দিয়ে সেগুলো ফুলে থাকে সবসময়। সে তার প্যান্ট পরে অনেক উঁচুতে, একদম তার বড় পেটের উপর পর্যন্ত। একটা সরু বাদামি চামড়ার বেল্ট দিয়ে সে প্যান্টটা তার বুকের কাছে আটকে রাখে। প্যান্ট এত উঁচুতে পরার কারণে ওর ঝুলে পড়া মোজা আর 1-2 ইঞ্চি ফ্যাকাশে সাদা চামড়া দেখা যায়। ওর শার্টের হাতা সবসময় ছোট হয়, বেশিরভাগই সাদা বা হালকা নীল রঙের। শার্টের বুক পকেট সবসময় সস্তা নীল প্লাস্টিকের পেনে ভরা থাকে। লোকটা পেনের ঢাকনাগুলো হারিয়ে ফেলেছে, ফলে শার্টের পকেট নীল কালির দাগে ভরা। ওর মাথাটা দেখলে মনে হয় যেন একটার উপর আরেকটা ন্যাশপাতি বসানো। ওর থুতনি দ্বিগুণ, গালগুলো চওড়া আর মোটা, আর মাথার ওপরের দিকটা প্রায় সূচালো। ওর নাকটা চওড়া আর চ্যাপ্টা, ত্বকে বড় বড় তেল তেলে ছিদ্র আছে। চোখগুলো ছোট, ফ্যাকাশে আর কাছাকাছি বসানো। ওর চুল পাতলা, কালো, চ্যাপ্টা আর খুশকিতে ভরা। দেখে মনে হয় কখনোই ধোয়া হয়নি। কেউ কেউ বলে সে নাকি নিজেই একটা বাটি আর ভোঁতা ছুরি দিয়ে নিজের চুল কাটে। ন্যাশপাতি আকৃতির এই লোকটার গা থেকে একটা গন্ধও বেরোয়। এটা একটা মিষ্টি, টক জাতীয় ভারী গন্ধ। পুরনো মাখন, পচা মাংস আর ডাস্টবিনে পচতে থাকা পুরনো সবজির মতো গন্ধ। সে যখন কথা বলে ওর গলার স্বর খুব তীক্ষ্ণ, পাতলা আর সরু শোনায়। এমন বড় সড়ো কুৎসিত চেহারার একটা লোকের জন্য এটা বেশ মজার একটা কণ্ঠস্বর হতে পারত, কিন্তু এটা উল্টে মানুষকে নার্ভাস করে দেয়। ওর চাপা ছোট্ট হাসিটা আরো বেশি ভয়ঙ্কর। হাসার সময় সে কখনোই দাঁত দেখায় না, কিন্তু ওর ঠোঁটগুলো চওড়া আর ভিজে থাকে। অবশ্যই আপনি তাকে চেনেন। সবাই একজন ন্যাশপাতি আকৃতির লোককে চেনে। জেসি এই পাড়ায় নিজের প্রথম দিনেই লোকটার দেখা পায়। সে আর তার রুমমেট অ্যাঞ্জেলা একতলার ফাঁকা অ্যাপার্টমেন্টে উঠছিল। অ্যাঞ্জেলা আর তার বয়ফ্রেন্ড ডোনাল্ড, যে মনের ডাক্তার হওয়ার পড়াশোনা করছে, একটা সোফা ভেতরে নিয়ে যাচ্ছিল সেদিন। তারা ভুল করে সামনের দরজা খোলা রাখার জন্য রাখা ইটটা ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। ঠিক সেই সময়ে জেসি একাই মুভিং ট্রাক থেকে নামিয়ে আনছিল একটা ভারী চেয়ার। সে সেটা সিঁড়ি দিয়ে টেনে তুলছিল।
কিন্তু চেয়ারটা হাতে নিয়ে দরজার দিকে পিছন ফিরে সে দেখল দরজাটা লক হয়ে গেছে। ব্যথা লাগা, গরম লাগার অনুভূতি আর মেজাজ খারাপ সব মিলিয়ে সে তখন প্রায় চিৎকার করার অবস্থায়। ঠিক তখনই ন্যাশপাতি আকৃতির লোকটা সিঁড়ির নিচের বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। সে ফুটপাত পর্যন্ত হেঁটে এসে তার ছোট ফ্যাকাশে জল ভরা চোখ দিয়ে জেসির দিকে তাকায়। সে ভারী চেয়ারটা ধরতে জেসিকে কোনো সাহায্য করার চেষ্টা করল না। সে হ্যালো বলল না। সে দরজাটা খুলে দেওয়ার প্রস্তাবও দিল না। সে শুধু চোখের পলক ফেলল আর দাঁত না দেখিয়ে তার সেই চাপা ভেজা হাসিটা হাসল। ব্ল্যাকবোর্ডে আঁচড় কাটার মতো সরু গলায় সে বলল, হ্যাঁ, এই তো সে। তারপর সে ঘুরে হাঁটা দেয়। হাঁটার সময় সে দুপাশে দুলছিল। চেয়ারটা ছেড়ে দিল জেসি। সেটা দুপুর সিঁড়ি নিচে পড়ে উল্টে যায়। জুলাই মাসের প্রচণ্ড গরমের দিন হওয়া সত্ত্বেও জেসি হঠাৎ খুব ঠান্ডা অনুভব করল। সে লোকটাকে হেঁটে চলে যেতে দেখে। সেটাই ছিল তাকে প্রথম দেখা। সে ভেতরে গিয়ে ডোনাল্ড আর অ্যাঞ্জেলাকে ওর কথা বলল, কিন্তু তারা খুব একটা পাত্তা দিল না। সব মেয়েকেই কখনো না কখনো এমন ম্যাশপাতি আকৃতির লোকের মুখোমুখি হতে হয়। অ্যাঞ্জেলা শহরের এক শক্তপোক্ত মেয়ের মতো ভাব করে বলল, আমার তো মনে হয় একবার এমন একজনের সাথে খুব বাজে একটা ডেটেও গিয়েছিলাম আমি। ডোনাল্ড ওদের সাথে থাকতো না, কিন্তু সে এত বেশি রাত কাটাতো যে মনে হতো সে ওখানেই থাকে। তার শুধু আসবাবপত্র নিয়েই মাথা ব্যথা ছিল। তুমি এই চেয়ারটা কোথায় রাখতে চাও? সে জিজ্ঞেস করল। পরে তারা একটু বিয়ার খায়। তাদের নতুন অ্যাপার্টমেন্ট উদযাপন করতে বন্ধু রিক, মলি আর হেদারসনরা এসেছিল। মলি যখন শুনছিল না, রিক তখন মজার ছলে জেসিকে প্রস্তাব দিল যে সে চাইলে জামা কাপড় ছাড়া রিকের একটা ছবি আঁকতে পারে। ডোনাল্ড অতিরিক্ত বিয়ার খেয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। হেদারসনদের মধ্যে ঝগড়া বাঁধে। জিওফ রেগে বেরিয়ে যায় আর লুরিন কান্নাকাটি করে। এটা বেশ সাধারণ একটা রাত ছিল। জেসি লোকটার কথা একদম ভুলেই যায়, কিন্তু বেশি দিনের জন্য সে তাকে ভুলতে পারল না। পরের দিন সকালে অ্যাঞ্জেলা ডোনাল্ডকে ডেকে তোলে। তারা দুজন যে যার কাজে বেরিয়ে পড়ে। অ্যাঞ্জেলা শহরে আইনজীবীদের সাহায্যকারী হিসেবে তার কাজে গেল। ডোনাল্ড গেল মনের ডাক্তার হওয়ার পড়াশোনার জন্য স্কুলে। জেসি টাকা উপার্জনের জন্য বইয়ের কভারের ছবি আঁকত। সে ঘরে বসেই কাজ করে থাকে। অ্যাঞ্জেলা, ডোনাল্ড, তার মা এবং অন্য সবার কাছে ঘরে বসে কাজ করা মানে সে আসলে কোনো কাজই করত না। তুমি কি একটু বাজার করে আনবে? বেরোনোর আগে অ্যাঞ্জেলা জিজ্ঞেস করল। শহর পেরিয়ে যাতে খাবার বয়ে আনতে না হয়, তাই পুরনো ফ্রিজের সব খাবার তারা আগেই খেয়ে ফেলেছিল। যেহেতু তুমি সারাদিন বাড়িতেই থাকবে, মানে আমাদের সত্যিই কিছু খাবার দরকার। তাই জেসিকে স্যান্টিনোস মার্কেটের ভিড়ভাট্টার মধ্যে একটা ভর্তি শপিং কার্ট ঠেলতে দেখা যায়। ঠিক তখনই সে ন্যাশপাতি আকৃতির লোকটাকে দ্বিতীয়বারের মতো দেখতে পেল। লোকটা তখন ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে মালিকের হাতে খুচরো পয়সা গুনছিল। জেসি নিজের কার্ডটা ঘুরিয়ে লোকটা না যাওয়া পর্যন্ত লুকিয়ে থাকতে চাইছিল, কিন্তু সে নিজেকে বোঝালো যে এটা বোকামি। তার বাজারে সব জিনিস নেওয়া হয়ে গেছে। সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আর এটাই একমাত্র খোলা কাউন্টার। সাহস জুগিয়ে সে লোকটার পেছনে লাইনে দাঁড়ায়। মিস্টার স্যান্টিনো, যার চুল কিছুটা ধূসর হয়ে এসেছে, পয়সাগুলো তার পুরনো মেশিনে রাখলেন। তিনি লোকটার জিনিসগুলো একটা ব্যাগে ভরে দিলেন। সে বড় এক বোতল কোক আর 1 পাউন্ডের চিজ ডুডলসের প্যাকেট কিনেছিল। ব্যাগটা নেওয়ার সময় লোকটা জেসিকে দেখতে পায়। সে তার সেই ছোট্ট ভিজে হাসিটা হাসল। চিজ ডুডলস হলো সেরা খাবার। সে বলল, তুমি কি একটু খাবে? না ধন্যবাদ। ভদ্রভাবে বলল জেসি। লোকটা তার বাদামি কাগজের ব্যাগটা একটা কুৎসিত চামড়ার ব্যাগের ভেতর ঢোকায়, যেটা দেখতে স্কুলের ব্যাকপ্যাকের মতো। সে ওটা তুলে নিয়ে হাঁসের মতো হেলে দুলে দোকান থেকে বেরিয়ে যায়। মিস্টার স্যান্টিনো জেসির জিনিসপত্র স্ক্যান করতে শুরু করলেন। লোকটা অদ্ভুত, তাই না?
বললেন তিনি। উনি কে? জানতে চাইল জেসি। মিস্টার স্যান্টিনো কাঁধ ঝাঁকালেন। কে জানে, সবাই তাকে ন্যাশপাতি আকৃতির লোক বা পেয়ার শেপড ম্যান বলেই ডাকে। সে এই এলাকায় অনন্তকাল ধরে আছে। সে রোজ সকালে আসে, 1 বোতল কোক আর 1 প্যাকেট চিজ ডুডলস কেনে। একবার আমাদের কাছে চিজ ডুডলস ছিল না, তাই আমি তাকে একটু অন্যরকম স্বাদের জন্য চিটোস বা আলুর চিপস নিতে বলেছিলাম, কিন্তু সে ওগুলোর কিছুই নেয়নি। জেসি অবাক হয়। সে নিশ্চয়ই কোক আর চিজ ডুডলস ছাড়াও অন্য খাবার কেনে। আপনি কি বাজি ধরতে চান ম্যাডাম? তাহলে সে নিশ্চয়ই অন্য কোথাও থেকে খাবার কেনে। আমার দোকান ছাড়া সবচেয়ে কাছের মুদি দোকানটা 9 ব্লক দূরে। ক্যান্ডি স্টোরের চার্লি বলে লোকটা প্রতিদিন বিকেল 4:30 আসে আর চকলেট আইসক্রিম সোডা খায়, কিন্তু আমরা যতদূর জানি সে এছাড়া আর কিছু খায় না। মিস্টার স্যান্টিনো তার খাবারের দাম হিসেব করলেন। আপনার বিল $79.82 ম্যাডাম। আপনি কি এ পাড়ায় নতুন? আমি ন্যাশপাতি আকৃতির লোকটার ঠিক ওপরেই থাকি। ও, অভিনন্দন। সেদিন সকালে জেসি তাকের উপর কাগজ বিছিয়ে খাবারগুলো গুছিয়ে রাখল। সে বাড়তি শোবার ঘরে নিজের আর্ট রুম তৈরি করেছিল। পিরুয়েট পাবলিশিংয়ের জন্য সে যে বইয়ের কভারটা তৈরি করছিল তাতে রং করল একটু। সে দুপুরের খাবার খেলো, বাসন ধুলো, কার্লি সাইমনের গান শোনার জন্য মিউজিক চালালো আর বসার ঘরের আসবাবপত্র এদিক ওদিক করল। শেষমেশ জেসি বোর হয়ে নতুন প্রতিবেশীদের সাথে পরিচিত হওয়ার জন্য সিদ্ধান্ত নিল বিল্ডিংটা ঘুরে আসবে। সে জানত শহরের মানুষ সাধারণত এমনটা করে না, কিন্তু সে ছোট শহর থেকে এসেছিল। প্রতিবেশীদের চিনলে তার নিরাপদ লাগবে। সে বেসমেন্টের ন্যাশপাতি আকৃতির লোকটাকে দিয়ে শুরু করার সিদ্ধান্ত নেয়। সিঁড়ি দিয়ে নেমে জেসি ওর দরজার কাছে গেল। তারপর হঠাৎ করেই তার কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে লাগে। সে খেয়াল করল লোকটার ডোরবেলে কোনো নাম নেই। হঠাৎ তার মনে হলো নিচে আসাটা ঠিক হয়নি। সে দৌড়ে ওপরে ফিরে যায় বাকি প্রতিবেশীদের সাথে দেখা করতে। বাকি সব প্রতিবেশীরা তাকে চিনত। তাদের অনেকেই ভদ্রতা করে 2-1 তার সাথে কথা বলার চেষ্টাও করেছে। বয়স্ক স্যাডি উইনব্রাইট 12 বছর ধরে হলের ওপাশে থাকেন। তিনি বললেন লোকটা খুব চুপচাপ। বিলি পিবডি তার অসুস্থ মাকে নিয়ে দোতলায় থাকে। তার মনে হয় লোকটা ক্রিপি, বিশেষ করে তার ওই ছোট্ট হাসিটা। পিট পুমেটি গভীর রাত পর্যন্ত কাজ করে। সে বলল অনেক রাতে বাড়ি ফেরার সময়ও বেসমেন্টের আলো সব সময় জ্বলতে দেখা যায়, যদিও লোকটা কাঠ দিয়ে জানলা ঢেকে রেখেছে। জেস আর জিনি হ্যারিস তাদের যমজ বাচ্চাদের ওর সিঁড়ির কাছে খেলা করতে দেয় না, আর বাচ্চাদের ওর সাথে কথা বলতেও বারণ করেছিল। রাস্তার ধারে নাপিত জেফরিজ তাকে চিনত, তবে ওর চুল কাটতে চাইত না। তাদের প্রত্যেকেই তাকে ন্যাশপাতি আকৃতির লোক বলে ডাকে। ওটাই ছিল তার নাম। কিন্তু লোকটাকে জেসি জিজ্ঞেস করল, যেটা কেউ জানত না। কি কাজ করে লোকটা? আমার মনে হয় সরকার ওকে টাকা দেয়। বয়স্ক স্যাডি উইনব্রাইট বললেন, বেচারা, ওর মাথায় হয়তো একটু সমস্যা আছে। পিট পুমেটি বলল, জানি না, সম্ভবত সে কোনো রকম কাজই করে না, তবে আমি বাজি ধরে বলতে পারি সে পুরুষদের পছন্দ করে। নাপিত জেফরিজ বলল, আমার মনে হয় লোকটা ড্রাগস বিক্রি করে। বিলি পিবডি বলল, আমার মতে সে নোংরা বই লিখে বেড়ায়। জিনি হ্যারিস বলল, ওর কোনো কাজ নেই। আমি আর জেস এ নিয়ে কথা বলছিলাম। সে নির্ঘাত একজন পাগল যে ডাস্টবিন ঘেঁটে বেড়ায়। সেই রাতে ডিনারের সময় জেসি অ্যাঞ্জেলাকে লোকটার কথা আর প্রতিবেশীরা কি বলল তা জানায়। লোকটা নিশ্চয়ই একজন উকিল, মজা করে বলল অ্যাঞ্জেলা। যাই হোক, তোমার এত মাথা ব্যথা কেন? জেসি উত্তরটা জানত না। ঠিক জানি না। ওকে দেখলে আমার গায়ে কাঁটা দেয়।
ঠিক আমাদের নিচে একজন পাগল মানুষ থাকে, এটা ভেবে আমার ভালো লাগছে না। অ্যাঞ্জেলা কাঁধ ঝাঁকায়। বড় আধুনিক শহরে এমনটাই হয়। আজ কি ফোন কোম্পানির লোক এসেছিল? না, আসেনি, হয়তো পরের সপ্তাহে আসবে। জেসি বলল, তারপর যোগ করল, বড় আধুনিক শহরে এমনটাই হয়। জেসি শিগগিরই বুঝল যে সে লোকটার হাত থেকে লুকাতে পারবে না। সে যখন কোণার দিকের জামা কাপড় ধোয়ার জায়গায় গেল, লোকটা সেখানেও ছিল। এক গাদা দাগি অন্তর্বাস আর কালির দাগ লাগা শার্ট কাচাকুচি করছিল লোকটা। সে চিজ ডুডলস খাচ্ছিল আর মেশিন থেকে কোক পান করছিল। জেসি তার দিকে না তাকানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবার ঘুরলেই সে তাকে দেখতে পাচ্ছিল। লোকটা তার সেই ভেজা হাসিটা হাসে। সে সরাসরি জেসির দিকে তাকিয়েছিল, অথবা হয়তো জেসি ড্রায়ারে যে অন্তর্বাসগুলো রাখছিল সেগুলোর দিকে। এক বিকেলে জেসি যখন খবরের কাগজ কিনতে মোড়ের ক্যান্ডির দোকানে যায়, লোকটা সেখানেও ছিল। সে শব্দ করে তার আইসক্রিম সোডা খাচ্ছিল। তার মোটা নিতম্ব উপচে পড়ছিল সিটের দুপাশ দিয়ে। এটা এখানেই দোকানে তৈরি হয়। লোকটা তার তীক্ষ্ণ গলায় জেসিকে বলল। জেসি ভ্রু কুঁচকে কাগজের দাম মিটিয়ে বেরিয়ে আসে। আরেকদিন সন্ধ্যায় অ্যাঞ্জেলা ডোনাল্ডের সাথে বাইরে গিয়েছিল। জেসি সামনে সিঁড়িতে বসার জন্য একটা বই নিয়ে বাইরে যায়। সে চেয়েছিল বই পড়বে, কারো সাথে দেখা হলে হ্যালো বলবে আর ঠান্ডা বাতাস উপভোগ করবে। বই পড়তে পড়তে সে ডুবে গিয়েছিল গল্পের মধ্যে। এমন সময় একটা বাজে গন্ধ নাকে আসে তার। বই থেকে মুখ তুলল জেসি। লোকটা ঠিক দাঁড়িয়েছিল সেখানে, মাত্র 3 ফুট দূরে, তাকিয়ে রয়েছে তার দিকে। কি চাই আপনার? রেগে গিয়ে বইটা বন্ধ করে জিজ্ঞেস করল জেসি। তুমি কি নিচে এসে আমার ঘরটা দেখতে চাও? লোকটা তার তীক্ষ্ণ ঘ্যান ঘ্যানে গলায় জিজ্ঞেস করল। না। বলেই সে দৌড়ে নিজের অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকে যায়। কিন্তু আধ ঘন্টা পরে জানলা দিয়ে উঁকি মেরে দেখল লোকটা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। সে তার বাদামি কাগজের ব্যাগটা ধরে অন্ধকারে উপরে জেসির জানলার দিকে তাকিয়ে। তাকে দেখে জেসির খুব নার্ভাস লাগছিল। সে চাইল অ্যাঞ্জেলা এক্ষুনি বাড়ি ফিরে আসুক, কিন্তু সে জানত অ্যাঞ্জেলা কয়েক ঘন্টার আগে ফিরবে না। অ্যাঞ্জেলা হয়তো ডোনাল্ডের বাড়িতেই ঘুমোবে। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও জেসি তার জানলাগুলো বন্ধ করে রাখে। সে দরজার লকগুলো চেক করল, তারপর কাজ করার জন্য তার আর্ট রুমে ফিরে গেল। ছবি আঁকলে সে লোকটার কথা ভুলে যাবে। তাছাড়া সপ্তাহের শেষে বই কোম্পানির কাছে তার কভার পেইন্টিংটা জমা দেওয়ার কথা। পুরো সন্ধ্যাটা সে ছবির ব্যাকগ্রাউন্ড শেষ করার কাজে লাগায়। সে মহিলার পোশাকের ছোট ছোট খুঁটিনাটিগুলো আঁকল। কাজ শেষ হওয়ার পর ছবির মানুষটাকে তার কাছে ঠিক স্বাভাবিক মনে হলো না, তাই সে তাকেও ঠিক করল। এই ধরনের বইয়ের জন্য ক্যারেক্টারটা ছিল স্বাভাবিক ধরনের মানুষ, কালো চুল, পুরুষালী, শক্ত চোয়াল। কিন্তু জেসি ঠিক করল তাকে একটু স্পেশাল দেখাবে। এই কাজ তাকে আনন্দে ব্যস্ত রাখে। তারপর এক সময় কানে এলো অ্যাঞ্জেলা দরজায় চাবি খোঁড়াচ্ছে। সে তার রঙের জিনিসপত্র গুছিয়ে রেখে হাত ধুয়ে নেয়। ঘুমানোর আগে একটু চা খাবে বলেও ঠিক করল সে। অ্যাঞ্জেলা বসার ঘরে দাঁড়িয়েছিল, তার হাত দুটো পিঠের পেছনে লুকানো। তাকে দেখে মনে হচ্ছিল সে একটু মাতাল, আর সে খিলখিল করে হাসছিল। এত হাসির কি হলো? জিজ্ঞেস করল জেসি। অ্যাঞ্জেলা আবার খিলখিল করে হেসে ওঠে। তুমি আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রাখছ। তুমি একটা নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছ আর আমাকে জানাওনি। কি আজে বাজে বকছো? আমি যখন বাড়ি ফিরি তখন সে সামনের সিঁড়িতে দাঁড়িয়েছিল। অ্যাঞ্জেলা বড় করে হেসে বলল। সে ঘরের এপাশ থেকে ওপাশে হেঁটে আসে। সে আমাকে বলল এগুলো তোমায় দিতে। সে পিঠের পেছন থেকে হাতটা সামনে আনে। তার হাতে অনেকগুলো মোটা কমলা রঙের পোকার মতো জিনিস।
ওগুলো ছিল ভুট্টা আর চিজের ছোট ছোট টুকরো, যা তার আঙুলেই ভেঙে যাচ্ছিল। অ্যাঞ্জেলা আবার হাসতে হাসতে বলল, তোমার জন্য জেসি, তোমার জন্য। সে রাতে জেসি একটা লম্বা ভয়ানক স্বপ্ন দেখে, কিন্তু সকালে সূর্য ওঠার পর সে শুধু এর ছোট একটা অংশই মনে করতে পারল। স্বপ্নে সে সিঁড়ির নিচে ন্যাশপাতি আকৃতির লোকটার অ্যাপার্টমেন্টের দরজায় দাঁড়িয়েছিল। সে অন্ধকারে দাঁড়িয়ে সে কোনো একটা খারাপ কিছুর জন্য অপেক্ষা করছিল। তারপর খুব ধীরে ধীরে দরজাটা খুলতে শুরু করে। আলো এসে পড়ল তার মুখে এবং জেসি ধর্মড়িয়ে জেগে ওঠে ঘুম থেকে। পরের দিন সকালে সিরিয়াল আর চা খাওয়ার সময় জেসি সিদ্ধান্ত নিল যে লোকটা বিপজ্জনক হতে পারে। হয়তো সে জেলে ছিল, হয়তো সে কোনো পালানো পাগল। তার মনে হলো লোকটা সম্পর্কে তার আরও খোঁজ নেওয়া দরকার, কিন্তু সবার আগে দরকার তার আসল নামটা জানা। সে পুলিশকে ফোন করে বলতে পারে না, আপনাদের কাছে ন্যাশপাতি আকৃতির কোনো লোকের রেকর্ড আছে কি? অ্যাঞ্জেলা কাজে যাওয়ার পর জেসি সামনের জানলার কাছে একটা চেয়ার টেনে আনে। সে নজর রাখার জন্যে বসে পড়ল সেটায়। সাধারণত সকাল 11টার দিকে চিঠি আসে। সে দেখল পিয়ন সিঁড়ি দিয়ে উঠে এসে বড় হলওয়ের চিঠির বাক্সে চিঠিগুলো রেখে গেল, কিন্তু ওই লোকটা তার চিঠিগুলো পেত তার নিজের বাক্সে। জেসির মনে পড়ল লোকটার বাক্সে কোনো লক নেই। পিয়ন চলে যাওয়ার সাথে সাথেই জেসি উঠে দাঁড়ায়। সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামল। লোকটাকে কোথাও দেখা গেল না। তার অ্যাপার্টমেন্টের দরজাটা সামনের সিঁড়ির নিচে ছিল। পেছনের অন্ধকারে সে উপচে পড়া ডাস্টবিনগুলো দেখতে পায়। সেগুলোর ভারী মিষ্টি বমি আসা গন্ধ ওর নাকে আসছিল। ওর দরজার উপরের অর্ধেকটায় একটা জানলা ছিল, যেটা কাঠ দিয়ে ঢাকা। সিঁড়ির নিচটা অন্ধকার। লোকটার চিঠির বাক্সটা খুঁজতে গিয়ে ইটের দেওয়ালে ঘষা লেগে জেসির হাত ছুলে যায়। চিঠির বাক্সটা খুলতে সেখান থেকে বের হলো দুটো পাতলা চিঠি। নামটা পড়ার জন্য তাকে চোখ কুঁচকে রোদে বেরিয়ে আসতে হয়। দুটো চিঠিতে শুধু লেখা ছিল, টু হুএভার লিভস হিয়ার, অর্থাৎ যে এখানে থাকে তার জন্যে। চিঠিগুলো বাক্সে ফেরত রাখার সময় হঠাৎ লোকটার ঘরের দরজাটা খুলে যায়। অ্যাপার্টমেন্টের ভেতরের আলো এসে পড়ছিল লোকটার চারপাশে। সে জেসির দিকে তাকিয়ে হাসল। সে এত কাছে ছিল যে জেসি ওর নাকের ছোট ছোট ফুটোগুলো গুনতে পারছিল। সে ওর নিচের ঠোঁটে জমে থাকা থুতু চকচক করতে দেখল। লোকটা কোনো কথা বলল না। জেসি চমকে উঠে বলল, আমি ভুল করে আপনার কিছু চিঠি নিয়ে ফেলেছিলাম। মনে হয় নতুন পিয়ন। আমি ওগুলো ফেরত দিচ্ছিলাম। লোকটা বাক্সের ভেতরে তার হাত ঢোকায়। এক মুহূর্তের জন্য তার হাতটা জেসির হাতে ঘষা খেল। ওর ত্বক ছিল নরম আর ভিজে। স্বাভাবিকের চেয়ে সেটা অনেক বেশি ঠান্ডা লাগছিল। সেই স্পর্শ জেসির পুরো হাতে কাঁটা তুলে দেয়। সে জেসির কাছ থেকে চিঠি দুটো নিল। 1 সেকেন্ড ওগুলোর দিকে তাকিয়ে তারপর সেগুলো নিজের প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখল। এগুলো সব জঞ্জাল। লোকটা তীক্ষ্ণ গলায় বলল, ওদের তোমাকে জঞ্জাল পাঠানোর অনুমতি দেওয়া উচিত নয়, ওদের থামানো উচিত। তুমি কি আমার জিনিসপত্র দেখতে চাও? আমার ঘরের ভেতরে দেখানোর মতো অনেক জিনিস আছে। জেসি বলল, না না, আমি পারবো না, মাফ করবেন। সে দ্রুত ঘুরে দাঁড়ায়। অন্ধকার সিঁড়ির নিচ থেকে বেরিয়ে আবার রোদে ফিরে এলো জেসি। সে তাড়াহুড়ো করে বিল্ডিংয়ের ভেতরে ফিরে যায়। পুরোটা সময় সে বুঝতে পারছিল লোকটা তার দিকে তাকিয়ে আছে। সেদিনের বাকি সময়টা সে ছবি এঁকেই কাটালো, আর পরের দিনটাও। সে জানলার বাইরে একবারও তাকালো না, কারণ তার ভয় হচ্ছিল যে লোকটা সেখানে দাঁড়িয়ে থাকবে। বৃহস্পতিবারের মধ্যে তার ছবি আঁকা শেষ হয়ে যায়।
সে নিজে গিয়ে ছবিটা বই কোম্পানিতে দিয়ে আসার সিদ্ধান্ত নিল। অ্যাপার্টমেন্ট আর ওই লোকটার কাছ থেকে একদিন দূরে থাকলে তার ভালো লাগবে আর মন শান্ত হবে। সে নিজেকে বোঝালো যে সে শুধু কল্পনা করছে। লোকটা তো আর সত্যিই তার কোনো ক্ষতি করেনি, শুধু লোকটা খুব বেশি অদ্ভুত আর ক্রিপি। পিরুয়েট পাবলিশিংয়ের আর্ট বস আদ্রিয়ান তাকে দেখে সবসময় খুশি হতো। এই যে আমার চেসি। সে তাকে জড়িয়ে ধরে বলল, আমি চাই আমার সব শিল্পীরা তোমার মতো হোক। তুমি কখনো দেরি করো না, সবসময় দারুণ কাজ করো, সত্যিকারের একজন প্রফেশনাল। আমার অফিসে এসো, আমরা এই ছবিটা দেখব, নতুন কাজ নিয়ে কথা বলবো, আর কিছু গোপন কথাও ভাগাভাগি করব। সে তার সহকারীকে বলে দিল যাতে ফোন না বাজে। সে জেসিকে ছোট ছোট ঘরগুলোর ভেতর দিয়ে নিয়ে গেল যেখানে বইয়ের কর্মীরা বসে। অ্যাড্রিয়ান একজন বড় বস হওয়ায় তার বড় একটা কর্নার অফিস ছিল, যেখানে ছিল দুটো বড় জানলা। সে ইশারা করে জেসিকে একটা চেয়ারে বসতে বলল। এক কাপ চা দিল ওকে। তারপর সে জেসির আর্টের ব্যাগটা নিয়ে ছবিটা বের করল আর দূর থেকে ধরে সেটা দেখতে লাগলো। অনেকক্ষণ ধরে চুপ ছিল আদ্রিয়ান। আদ্রিয়ান একটা চেয়ার টেনে ছবিটা তার উপর দাঁড় করালো আর দূর থেকে দেখার জন্য হেঁটে গেল পেছন দিকে। নিজের দাড়ি ঘষতে লাগলো সে, মাথাটা এদিক ওদিক ঘোরাতে লাগলো। তাকে দেখে জেসির একটু ভয় হতে লাগে। সাধারণত জেসির কাজ দেখে আদ্রিয়ান আনন্দে চিৎকার করে উঠত, তাই এই নীরবতা ওর ভালো লাগছিল না। কি হলো? সে চায়ের কাপ নামিয়ে রেখে বলল, আপনার কি এটা পছন্দ হয়নি? অ্যাড্রিয়ান হাত নেড়ে বলল, ছবিটা খুব ভালো করে আঁকা হয়েছে, সন্দেহ নেই। তুমি ছবি আঁকতে খুব দক্ষ, দারুণ ছোট ছোট ডিটেলস। আমি ওই সময় পোশাক সম্পর্কে অনেক পড়েছি। ইতিহাসের হিসেবে পোশাকগুলো একদম ঠিকঠাক। হ্যাঁ, অবশ্যই। আর মহিলাটাও বরাবরের মতোই খুব সুন্দরী। তাহলে সমস্যাটা কোথায়? আমি 3 বছর ধরে আপনার জন্য কভার আছি অ্যাড্রিয়ান, কখনো তো কোনো সমস্যা হয়নি। ঠিক আছে। সে মাথা নেড়ে হাসল। সত্যি বলতে কোনো সমস্যা নেই। হয়তো তুমি এরকম ছবি অনেক বেশি এঁকে ফেলেছ। আমি জানি এমনটা হয়, সবগুলোই একই রকম, তাই বারবার একই আলিঙ্গনের ছবি আঁকতে একঘেয়ে লাগে। খুব তাড়াতাড়ি তুমি নতুন কিছু, একটু আলাদা কিছু চেষ্টা করতে চাও। সে জেসির দিকে আঙুল নাড়ালো। কিন্তু তুমি সেটা করতে পারো না। আমাদের পাঠকরা একই ধরনের পুরনো কভার সহ সেই পুরনো আবর্জনাই চায়। আমি বুঝতে পারছি তুমি কেন এটা করেছ, কিন্তু এটা চলবে না। আমি এই ছবিতে নতুন কিছু করার চেষ্টা করিনি। জেসি বিরক্ত হয়ে বলল, এটা তো আমি আপনার জন্য 100 বার এঁকেছি, কোনটা চলবে না? অ্যাড্রিয়ান সত্যি অবাক হয়। কেন? লোকটার কথা বলছি অবশ্যই। আমি ভেবেছিলাম তুমি ইচ্ছে করেই ওকে এভাবে এঁকেছ। সে ছবির দিকে আঙুল দেখালো। মানে ওর দিকে তাকাও, ওকে প্রায় কুৎসিতে দেখাচ্ছে। কি? জেসি ছবির কাছে হেঁটে যায়। সে তো প্রতিবারের মতোই সুদর্শন, যাকে আমি বারবার এঁকেছি। আদ্রিয়ান ভ্রু কুচকায়। আচ্ছা দাঁড়াও, এদিকে দেখো। সে ছবির বিভিন্ন অংশে আঙুল দেখাতে শুরু করলো। ঠিক ওখানে, ওর ঘাড়ে। ওটা কি একটা ছোট্ট ডাবল চেন? আর ওর নিচের ঠোঁটটা দেখো। হ্যাঁ, এটা খুব সুন্দর করে আঁকা হয়েছে, কিন্তু এটা দেখতে মানে জঘন্য লাগছে। মনে হচ্ছে যেন ঠোঁটটা ভিজে আছে বা তেমন কিছু। আমাদের বইয়ের হিরোরা চুরি করে, মারামারি করে আর রাফ আচরণ করে, কিন্তু তাদের মুখ দিয়ে থুতু পড়ে না ডার্লিং। আর হয়তো এটা শুধু তোমার আঁকার লাইনের জন্য, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি। আচমকা সে থমকে যায়। ছবিটার কাছে ঝুঁকে মাথা নাড়ালো সে। না, এটা লাইনের সমস্যা না। ওর মাথার ওপরের দিকটা নিচের দিকের চেয়ে নিশ্চিতভাবেই সরু। ওর মাথাটা সুচালো। আমাদের বইয়ে সুচালো মাথার মানুষ রাখা চলবে না জেসি। ওর গালগুলো বড্ড মোটা, মনে হচ্ছে যেন শীতের জন্য কোনো কাঠবিড়ালি মুখের ভেতর বাদাম লুকিয়ে রেখেছে। এটা চলবে না মাই ডিয়ার। দেখো, এটা খুব বড় কোনো সমস্যা না,
ছবির বাকি সব ঠিক আছে, শুধু এটা বাড়ি নিয়ে গিয়ে লোকটাকে ঠিক করে দাও। আশা করি কোনো অসুবিধা হবে না, তাই না? জেসি আতঙ্কে নিজের আঁকা ছবির দিকে তাকিয়ে রইল, যেন সে এটা প্রথমবার দেখছে। অ্যাড্রিয়ান যা কিছু বলল, যা কিছু দেখালো, সবই সত্যি। প্রথম দেখায় এটা বোঝা খুব কঠিন ছিল। তুমি যদি শুধু এক ঝলক তাকাও, তাহলে লোকটাকে একটা সাধারণ সুদর্শন নায়কের মতোই মনে হবে। কিন্তু কিছু একটা সামান্য ভুল ছিল সেখানে। যখন তুমি কাছ থেকে দেখবে, তখন সেটা পরিষ্কার বোঝা যাবে, এবং সেটা মিস করা অসম্ভব। কোনোভাবে ন্যাশপাতি আকৃতির লোকটা তার ছবিতে ঢুকে পড়েছিল। আমি সে বলতে শুরু করলো, মানে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি আবার এটা আঁকবো। আমি জানি না কি হয়েছিল। আসলে আমার বিল্ডিংয়ে একটা লোক থাকে, দেখতে খুব অদ্ভুত। সবাই তাকে ন্যাশপাতি আকৃতির লোক বলে ডাকে। সে আমাকে বিরক্ত করছে। আমি কথা দিচ্ছি, আমি এটা ইচ্ছে করে করিনি। মনে হয় আমি ওর কথা এত বেশি ভাবছিলাম যে আমার ব্রেন আমার অজান্তেই ওকে ছবিতে বসিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, শুধু এটা ঠিক করে দাও। তবে আমাদের এটা খুব তাড়াতাড়ি দরকার। আমি এই উইকেন্ডেই এটা ঠিক করে সোমবারের মধ্যে আপনার কাছে নিয়ে আসব। দারুণ, তাহলে এবার অন্য কাজগুলো নিয়ে কথা বলা যাক। সে জেসিকে আরও চা দিল, আর তারা কথা বলতে বসল। জেসির যখন অফিস থেকে বের হওয়ার সময় হলো, তখন তার অনেক ভালো লাগছিল। এরপর সে তার প্রিয় বারে গিয়ে ড্রিঙ্ক করলো, কিছু বন্ধুদের সাথে দেখা করলো, আর একটা দারুণ নতুন জাপানি রেস্তোরাঁয় চমৎকার ডিনার করলো। সে যখন বাড়ি ফেরে, তখন অন্ধকার হয়ে গেছে। লোকটাকে কোথাও দেখা গেল না। সে বিল্ডিংয়ের দরজা খুলতে নিজের ব্যাগ ঘাঁটার সময় আর্টের ব্যাগটা বগলের নিচে চেপে ধরে রাখে। হলওয়েতে পা রাখতেই জেসি একটা ছোট আওয়াজ শুনতে পায়। তার মনে হলো জুতোর নিচে কিছু একটা পিষ্ট হয়েছে। পুরনো নীল কার্পেটের ওপর এক গাদা কমলা রঙের পোকার মতো জিনিস পড়ে আছে, যেগুলো তার পায়ের নিচে পিষে ভেঙে গিয়েছিল। সেই রাতেও জেসি আবার লোকটাকে নিয়ে স্বপ্ন দেখে। এটা ছিল আগের মতোই অস্পষ্ট, ভয়ানক একটা স্বপ্ন। সে সিঁড়ির নিচে অন্ধকারে দাঁড়িয়ে, ঠিক ডাস্টবিনগুলোর কাছে, যেখানে নানা রকম পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল। লোকটার ঘরের দরজাটা ঠিক ওর সামনে। ভয় পাচ্ছিল জেসি। দরজায় নক করতে বা দরজা খুলতে খুব ভয় লাগছিল ওর, কিন্তু সে চলেও যেতে পারছিল না। অবশেষে দরজাটা খুব ধীরে ধীরে নিজে থেকেই খুলে যায়। লোকটা দাঁড়িয়েছিল সেখানে, শুধু হাসছিল আর হাসছিল। তুমি কি থাকতে চাও? সে জিজ্ঞেস করল। শেষ শব্দগুলো জেসির মাথায় বারবার বাজতে লাগে। থাকতে চাও, থাকতে চাও, থাকতে চাও, থাকতে চাও। পরের দিন সকালে জেসি সোজা চলে যায় সিটি ওয়াইড রিয়েলটি অফিসে। সামনের ডেস্কের মহিলা তাকে বলল যে এডওয়ার্ড সেলবি লোকজনদের অ্যাপার্টমেন্ট দেখাতে বাইরে গেছেন। তিনি কখন ফিরবেন তা সে জানে না। ঠিক আছে, জেসি বলল। আমি অপেক্ষা করব। সে ম্যাগাজিনের পাতা উল্টাতে থাকে। মিস্টার সেলবি 11টার একটু আগে ঢুকলেন। এক মুহূর্তের জন্য জেসিকে দেখে তিনি অবাক হন। তারপর তিনি তার পেশাদার মেকি হাসিটা হাসলেন। আরে জেসি, তিনি বললেন, আমি কি আপনার জন্য কিছু করতে পারি? কিছু কথা আছে আপনার সাথে। ম্যাগাজিনগুলো ছুঁড়ে ফেলে জেসি বলল। তারা মিস্টার সেলবির ডেস্কে যায়। মিস্টার সেলবি তার চেয়ারে বসে হেলান দিলেন। তিনি দেখতে বেশ সুন্দর একজন মানুষ। কোঁকড়া বাদামি চুল আর সাদা দাঁত। তার রূপালী চশমার পেছনের চোখগুলো সতর্ক দেখাচ্ছিল। কোনো সমস্যা হয়েছে নাকি? জেসি সামনের দিকে ঝুঁকে বসল। ন্যাশপাতি আকৃতির লোকটা। মিস্টার সেলবি একটা ভ্রু কোঁচকালেন। বুঝতে পেরেছি। নিরীহ কিন্তু অদ্ভুত একটা লোক। আপনি কি সে বিষয়ে নিশ্চিত?
তিনি কাঁধ ঝাঁকান। আমার জানা মতে সে এখনো কাউকে খুন করেনি। আপনি ওর সম্পর্কে কতটা জানেন? প্রথমত, ওর নাম কি? ভালো প্রশ্ন। এখানে কোম্পানিতে আমরা তাকে ন্যাশপাতি আকৃতির লোক বলেই ডাকি। আমার মনে হয় না সে কখনো আমাকে তার নাম বলেছে। কি যাতা বলছেন আপনি? জেসির কণ্ঠস্বর একটু জোরালো হয়। আপনি কি আমাকে বলছেন যে ওর ব্যাংকের চেকে দ্য পিয়ার শেপড ম্যান লেখা থাকে? মিস্টার সেলবি গলা পরিষ্কার করলেন। না, আসলে সে ব্যাংকের চেক ব্যবহার করে না। আমি প্রতি মাসের প্রথম দিন তার দরজায় যাই ভাড়া নিতে। আমি নক করি আর সে আমাকে ক্যাশে ভাড়া মেটায়। আসলে সে $1 নোটে ভাড়া দেয়। আমি দাঁড়িয়ে থাকি আর সে আমার হাতে একটা একটা করে ডলার গুনে দেয়। আমি স্বীকার করছি জেসি, আমি কখনো ওর অ্যাপার্টমেন্টের ভেতরে যাইনি, আর আমি যেতেও চাই না। ওখান থেকে একটা কেমন যেন গন্ধ আসে, জানেন তো। কিন্তু সে আমাদের জন্য একজন ভালো ভাড়াটিয়া। সে সব সময় মতো ভাড়া দেয়। আমরা ভাড়া বাড়ালে সে কখনো কোনো অভিযোগ করে না, আর সে কখনো আমাদের জাল চেক দেয় না। তিনি বড় করে হাসলেন, যাতে জেসি বুঝতে পারে যে তিনি মজা করছেন। জেসির মোটেও এটা মজার মনে হলো না। সে নিশ্চয়ই অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার সময় আপনাদের তার নাম বলেছিল। আমি সে বিষয়ে কিছু জানি না। আমি মাত্র 6 বছর ধরে ওই বিল্ডিংয়ের দায়িত্বে আছি, আর সে ওই বেসমেন্টে তার চেয়ে অনেক বেশি সময় ধরে থাকছে। আপনি ওর ভাড়ার চুক্তিপত্রটা একবার দেখছেন না কেন? আচ্ছা, আমার মনে হয় আমি ওটা খুঁজে বের করতে পারি। কিন্তু সত্যি বলতে, ওর নাম জেনে আপনার কি কাজ? সমস্যাটা আসলে কোথায়? মানে, ন্যাশপাতি আকৃতির লোকটা ঠিক কি করেছে? জেসি হেলান দিয়ে হাত দুটো বুকে জড়ো করল। সে আমার দিকে তাকায়। আচ্ছা। মিস্টার সেলবি ধীরে ধীরে বললেন, আপনি একজন সুন্দরী নারী জেসি। আমার মনে পড়ছে আমি নিজেও আপনাকে ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছিলাম। সেটা আলাদা ব্যাপার। আপনি স্বাভাবিক একজন, কিন্তু সে যেভাবে আমার দিকে তাকায় সেটা আলাদা। যেন সে চোখ দিয়েই আপনার পোশাক খুলে নিচ্ছে। জেসিকে বিভ্রান্ত দেখায়। না, ব্যাপারটা তা নয়। এটা যৌনতা সম্পর্কে নয়, অন্তত স্বাভাবিক কোনো উপায় অবশ্যই নয়। আমি ঠিক বোঝাতে পারছি না। সে বারবার আমাকে তার অ্যাপার্টমেন্টে যাওয়ার কথা বলে। সে সবসময় চারপাশে ঘুরঘুর করে। আচ্ছা, সে তো ওখানেই থাকে। সে আমাকে বিরক্ত করে। সে আমার আঁকা ছবির ভেতরে ঢুকে পড়েছিল। এবার মিস্টার সেলবির দুটো ভুরুই ওপরে উঠে যায়। আপনার আঁকা ছবির ভেতরে? জেসি ক্রমে অস্বস্তি বোধ করছিল। সে ব্যাপারটা ঠিক মতো বোঝাতে পারছিল না। আমি জানি শুনে হয়তো তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু লোকটা খুব ক্রিপি। ওর ঠোঁটগুলো সবসময় ভিজে থাকে, ওর হাসি, ওর চোখগুলো, ওর সেই তীক্ষ্ণ ঘ্যানঘ্যানে গলা, আর ওই গন্ধটা। আপনি তো ওর কাছ থেকে টাকা নেন, আপনার তো জানা উচিত। ম্যানেজার যেন নিরুপায় হয়ে তার হাত দুটো ছড়িয়ে দিলেন। বাজে গন্ধ বের হওয়াটা কোনো অপরাধ নয়। এর ফলে ওর ভাড়ার চুক্তিও ভাঙছে না। গত রাতে সে বিল্ডিংয়ের হলওয়েতে ঢুকে এমন একটা জায়গায় এক গাদা চিজ ডুডলস রেখে এসেছিল যেখানে আমার পা পড়ে। চিজ ডুডলস? মাই গড, চিজ ডুডলস! কি সাংঘাতিক অপরাধ! আপনি কি পুলিশকে ফোন করেছিলেন? দেখুন, এটা কোনো মজার বিষয় নয়। সে বিল্ডিংয়ের ভেতরে কেন এসেছিল? সে তো ওখানেই থাকে। সে বেসমেন্টে থাকে, ওর নিজস্ব দরজা আছে। ওর আমাদের হলওয়েতে আসার কোনো দরকার নেই। আমাদের 6 জন স্বাভাবিক ভাড়াটিয়া ছাড়া আর কারো কাছে ওই দরজার চাবি থাকা উচিত না। আমার জানা মতে আর কারো কাছে চাবি নেই। মিস্টার সেলবি একটা নোটবুক বের করলেন। যাই হোক, এটা অন্তত একটা পয়েন্ট। আমি আপনাকে বলছি, আমি সামনের দরজায় একটা নতুন লক লাগিয়ে দেব। লোকটা ওই লকের চাবি পাবে না। তাতে কি আপনি খুশি হবেন? কিছুটা। জেসি একটু স্বস্তি পেয়ে বলল, সে ঢুকতে পারবে কিনা সে ব্যাপারে আমি সম্পূর্ণ গ্যারান্টি দিতে পারছি না। মিস্টার সেলবি তাকে সতর্ক করলেন। আপনি তো জানেন ব্যাপারটা কেমন। মানুষ সুবিধার খাতিরে অনেক সময় দরজায় লক থাকা সত্ত্বেও লক করে না। চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো।
যাই হোক, ওর নামের কি হলো? আপনি কি আমার জন্য ওর চুক্তিপত্রটা চেক করবেন? মিস্টার সেলবি জোরে দীর্ঘশ্বাস ফেললেন। এটা সত্যি বলতে ওর ব্যক্তিগত জীবনে উঁকি দেওয়া, তবে আমি এটা করব আপনার প্রতি একটা অনুগ্রহ হিসেবে। এর বদলে আমারও কিন্তু একটা পাওনা রইল। তিনি উঠে দাঁড়িয়ে ঘরের উপাশে একটা কালো ধাতব ফাইল ক্যাবিনেটের দিকে হেঁটে গেলেন। একটা ড্রয়ার টেনে খুললেন তিনি। সেখানে খোঁজাখুঁজি করার পর একটা লম্বা ফোল্ডার বের করে আনলেন। ডেস্কে ফিরে আসার সময় তিনি কাগজগুলো উল্টে পাল্টে দেখলেন। পেলেন? জেসি আর অপেক্ষা করতে না পেরে জিজ্ঞেস করল, এই হলো আপনার চুক্তিপত্র, আর এগুলো বাকিদের। তিনি সামনে গিয়ে একটা একটা করে কাগজ চেক করলেন। উইনব্রাইট, পিপডি, পুমেটি, হ্যারিস, জেফ্রিজ। ফোল্ডারটা বন্ধ করে জেসির দিকে তাকিয়ে কাজ ঝাঁকান তিনি। কোনো চুক্তিপত্র নেই। আসলে ওটা খুব বাজে ছোট একটা অ্যাপার্টমেন্ট, আর সে ওখানে অনন্তকাল ধরে থাকছে। হয়তো আমরা ওর কাগজটা হারিয়ে ফেলেছি, অথবা সে কখনো সইই করেনি। এমনটা কখনো কখনো হয়। সে শুধু মাস হিসেবে ভাড়া দেয়। বাহ, দারুণ। আপনি কি এই বিষয়ে কিছু করবেন? আমি ওই লকটা বদলে দেব। এছাড়া আপনি আমার কাছ থেকে কি চান তা আমি জানি না। আপনাকে চিজ ডুডলস দেওয়ার জন্য আমি লোকটাকে তার বাড়ি থেকে বের করে দিতে পারবো না। জেসি যখন বাড়ি ফিরল তখন লোকটা সামনের সিঁড়িতে দাঁড়িয়েছিল। ওর কুৎসিত ব্যাগটা ওর বগলের নিচে গোজা। জেসিকে আসতে দেখে সে হাসল। সে আমাকে একবার ছুঁয়ে দেখুক। আমি যখন পাশ দিয়ে যাব তখন সে আমাকে শুধু একবার ছুঁয়ে দেখুক। আমি আমার উপর হামলা করার জন্য এত তাড়াতাড়ি পুলিশ ডেকে ওকে অ্যারেস্ট করাবো যে ওর ওই ছোট সুচালো মাথাটা বন বন করে ঘুরবে। কিন্তু লোকটা জেসিকে ধরার কোনো চেষ্টা করল না। আমার নিচে তোমাকে দেখানোর মতো বেশ কিছু জিনিস আছে। জেসি সিঁড়ি দিয়ে ওঠার সময় বলল লোকটা। আজ ওর শরীরের গন্ধটা অবিশ্বাস্য রকমের কড়া ছিল। ওর গা থেকে ইস্ট আর পচা সবজির মতো তীব্র গন্ধ আসছিল। তুমি কি আমার জিনিসগুলো দেখতে চাও? সে জেসির পেছন থেকে ডাক দেয়। জেসি দরজার লক খুলে ধড়াম করে সেটা বন্ধ করে দিল। চা খেতে খেতে জেসি নিজেকে বোঝালো, আমি ওর কথা আর ভাবব না। তার অনেক কাজ রয়েছে। সে অ্যাড্রিয়ানকে কথা দিয়েছিল যে সোমবারের মধ্যে সে নতুন বইয়ের কভারটা দিয়ে আসবে। সে তার আর্ট রুমে গিয়ে পর্দাগুলো সরিয়ে কাজ শুরু করে। সে কভার থেকে লোকটার প্রতিটি চিহ্ন মুছে ফেলতে চাইল। সে ডাবল চিনটা রং করে ঢেকে দিল, চোয়ালটা শক্ত করল। সে ওই চাপা ভেজা ঠোঁটগুলো ঠিক করল। সে চুলগুলোকে আরো কালো এবং ঘন করল যাতে মাথাটা সুচালো না দেখায়। সে তাকে তীক্ষ্ণ উঁচু চিকবোন দিল যা ছুরির মতো দেখাচ্ছিল। মুখটাকে রোগা আর শক্তপোক্ত করে দিল জেসি। ওর চোখের রঙও বদলে দিল সে। কাজ শেষ হতে হতে প্রায় মাঝরাত হয়ে যায়। জেসি খুব ক্লান্ত ছিল, কিন্তু একটু পিছিয়ে নিজের কাজ দেখে খুব খুশি হলো সে। মানুষটাকে এখন সত্যিকারের বইয়ের হিরোর মতো দেখাচ্ছে। একজন ব্যাড বয়, একজন শক্তপোক্ত মানুষ যার শক্তিশালী শরীরের আড়ালে একটা বিষণ্ণ কবিতার মতো মন লুকিয়ে আছে। ওর মধ্যে ন্যাশপাতি আকৃতির কিছুই আর অবশিষ্ট ছিল না। আদ্রিয়ান খুব খুশি হবে। কঠোর পরিশ্রমে ক্লান্ত হওয়াটা বেশ ভালো একটা অনুভূতি। জেসি সম্পূর্ণ খুশি হয়ে ঘুমোতে যায়। হয়তো মিস্টার সেলবি ঠিকই বলেছিলেন, ওর ব্রেনই ওর সাথে চালাকি করছে। সে লোকটাকে তাকে বড্ড বেশি বিরক্ত করার সুযোগ দিয়ে ফেলেছিল। ভালো, কঠোর কাজই ছিল তার এই ভিত্তিহীন ভয় কাটানোর সেরা ওষুধ। আজ রাতে সে নিশ্চিত ছিল সে গভীরভাবে এবং বিনা দুঃস্বপ্নে ঘুমোবে। কিন্তু সে ভুল ভেবেছিল। সে তার ঘুমের মধ্যেও নিরাপদ ছিল না। সে কাঁপতে কাঁপতে আবার লোকটার দরজায় গিয়ে দাঁড়ালো। নিচে গভীর অন্ধকার। ডাস্টবিনগুলোর ওই ভারী জঘন্য গন্ধটা বড্ড বেশি কড়া।
তার মনে হলো অন্ধকার ছায়ায় কিছু যেন নড়াচড়া করছে। তারপর দরজাটা খুলতে শুরু করলো। ন্যাশপাতি আকৃতির লোকটা হাসলো তাকে দেখে, আর তার ওই পোকার মতো নরম ঠান্ডা আঙুল দিয়ে ছুঁলো ওকে। জেসির হাত চেপে ধরে সে ওকে ভেতরে টেনে নিয়ে যাচ্ছে, ভেতরে, আরও ভেতরে। পরের দিন সকাল 10টায় অ্যাঞ্জেলা জেসির দরজায় এসে ধাক্কা দেয়। সানডে ব্রেকফাস্ট। সে চিৎকার করে বলল, ডন ওয়াফেলস বানাচ্ছে, চকলেট চিপস আর তাজা স্ট্রবেরি দিয়ে। তুমি কি খাবে? বিছানায় উঠে বসলো জেসি। ডন, ও কি এখানে আছে? ও কাল রাতে এখানেই ঘুমিয়েছে। জেসি বিছানা থেকে উঠে রঙের দাগ লাগা জিন্সটা পরে নেয়। তুমি তো জানোই ডনের হাতের রান্নায় আমি কখনো না করি না। আমি কাল রাতে তোমাদের আসতেই শুনিনি। আমি তোমার আর্ট রুমে উকি মেরেছিলাম, কিন্তু তুমি এত মনোযোগ দিয়ে ছবি আঁকছিলে যে তুমি খেয়ালই করনি। তোমার চেহারায় ওই বিশেষ মনোযোগটা ছিল। আমি ঠিক করলাম কাজ করা শিল্পীকে বিরক্ত না করাই ভালো। সে খিলখিল করে হাসে। তবে আমি বুঝতে পারছি না তুমি আমাদের বিছানার ক্যাচ ক্যাচ শব্দ কিভাবে শুনতে পাওনি। ব্রেকফাস্টটা ছিল দারুণ। মাঝে মাঝে জেসি বুঝতে পারত না অ্যাঞ্জেলা কেন ডোনাল্ডের মতো মনের ডাক্তার হতে চাওয়া ছাত্রকে পছন্দ করে, তবে সে ওর রান্না খুব ভালোবাসত। ডোনাল্ড খুব ভালো রান্না করত। সকাল 11টার সময় অ্যাঞ্জেলা আর ডোনাল্ড তখনও কফি খাচ্ছিল, আর জেসি খাচ্ছিল চা। এমন সময় তারা হলওয়ে থেকে আওয়াজ শুনতে পায়। অ্যাঞ্জেলা দেখতে গেল কি ব্যাপার। বাইরে কোনো একজন লোক সামনের দরজার লক বদলাচ্ছে। সে ফিরে এসে বলল, ওহ, আজ তো আবার উইকেন্ড, এতে এক্সট্রা টাকা লাগে। আমি ভাবতেই পারিনি মিস্টার সেলবি এত তাড়াতাড়ি কাজ করবেন। অ্যাঞ্জেলা ওর দিকে কৌতূহলী হয়ে তাকালো। তুমি এ ব্যাপারে কিছু জানো নাকি? তখন জেসি তাদের ম্যানেজারের সাথে তার মিটিং আর লোকটাকে নিয়ে যা যা হয়েছে সব খুলে বলল। কথা শোনাকালীন অ্যাঞ্জেলা কয়েকবার খিলখিল করে হাসে। ডোনাল্ড তার ডাক্তারের মতো গম্ভীর মুখ করে বসেছিল। ওর গল্প শেষ হওয়ার পর সে বলল, একটা কথা বলো জেসি, তোমার কি মনে হয় না তুমি এই ব্যাপারটা নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছো? না। জেসি রুক্ষভাবে জবাব দেয়, তুমি তোমার মনের মধ্যে একটা দেয়াল তৈরি করছো। এবার একটু বোঝার চেষ্টা করো, তুমি কি করছো সেটা একবার বাইরে থেকে দেখার চেষ্টা করো। এই লোকটা আসলে তোমার কি ক্ষতি করেছে? কিছুই না, আর আমি চাই ব্যাপারটা এমনই থাকুক। জেসি রেগে গিয়ে বলল, আমি তোমার উপদেশ চাইনি। তোমাকে চাইতে হবে না, আমরা বন্ধু তো, তাই না? আমি দেখতে চাই না তুমি অকারণে এত বিরক্ত হও। আমার কাছে মনে হচ্ছে তুমি এই পাড়ার নিরীহ একটা লোককে নিয়ে নিজের মনে একটা বিশাল ভয়ের সৃষ্টি করেছ। অ্যাঞ্জেলা খিলখিল করে হাসল। সে শুধু তোমাকে পছন্দ করে, এছাড়া আর কিছুই নয়। তুমি তো অনেকের হৃদয় ভাঙো। জেসি রেগে যাচ্ছিল ধীরে ধীরে। যদি সে তোমার জন্য চিজ ডুডলস রেখে যেত তাহলে তোমার এটা মোটেও মজার মনে হতো না। সে রাগত স্বরে বলল, ওর মধ্যে কিছু একটা গোলমাল আছে, আমি সেটা বুঝতে পারি। ডোনাল্ড হাত দুটো ছড়িয়ে দিয়ে বলল, কিছু একটা গোলমাল? অবশ্যই। লোকটা পরিষ্কারভাবেই জানে না মানুষের সাথে কিভাবে মিশতে হয়। সে দেখতে কুৎসিত, নোংরা, অদ্ভুত পোশাক পরে, স্নান করে না, অদ্ভুত খাবার খায়, আর মানুষের সাথে কথা বলতে তার কষ্ট হয়। সে হয়তো খুব একাকী একজন মানুষ, আর মনে মনে খুব দুঃখী। কিন্তু এসবের মানে তো এই নয় যে সে কোনো খুনি বা দানব, তাই না? তুমি কেন সারাক্ষণ ওর কথা ভাবছো? আমি মোটেও সারাক্ষণ ওর কথা ভাবি না। তুমি পরিষ্কারভাবেই ভাবছো। ও প্রেমে পড়েছে। অ্যাঞ্জেলা মজা করে বলল। জেসি উঠে দাঁড়ায়। আমি সারাক্ষণ ওর কথা ভাবছি না। সে চিৎকার করে বলল, আর এ বিষয়ে আমাদের কথা বলা এখানেই শেষ। সেদিন রাতে জেসির স্বপ্নে সে প্রথমবারের মতো লোকটার অ্যাপার্টমেন্টের ভেতরটা দেখল। লোকটা তাকে ভেতরে টেনে নিয়ে যায়। জেসি এতটাই দুর্বল বোধ করছিল যে বাধা দিতে পারল না। ভেতরের আলোগুলো ছিল খুব উজ্জ্বল, জায়গাটা বেশ গরম আর খুব স্যাঁতস্যাঁতে।
বাতাসটা এমনভাবে নড়ছিল যেন সে কোনো বিশাল দানবের মুখের ভেতর দাঁড়িয়ে আছে। দেওয়ালগুলো ছিল কমলা রঙের আর খোসা ওঠা, আর সেগুলোতে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ লেগে। সব জায়গায় কোকের খালি প্লাস্টিকের বোতল ছড়ানো ছিল। অর্ধেক চিজ ডুডলস ভর্তি একটা বাটিও রাখা ছিল। ন্যাশপাতি আকৃতির লোকটা বলল, তুমি আমার জিনিস দেখতে পারো, তুমি আমার জিনিস নিতে পারো। সে নিজের জামা কাপড় খুলতে শুরু করলো। সে তার ছোট হাতার শার্টের বোতাম খুলে সেটা গা থেকে নামিয়ে ফেলল। তার চামড়া ছিল শুকনো সাদা, আর তাতে কোনো লোম ছিল না। তার দুটো ঢিলে ঢালা স্তন ঝুলছিল। সে শুধু হাসছিল আর হাসছিল। সে তার সরু বেল্টটা খুলল। তারপর সে তার চকচকে বাদামি প্যান্টের চেনটা নামিয়ে ফেলল পুরোটা। জেসি চিৎকার করতে করতে জেগে ওঠে। সোমবার সকালে জেসি তার ছবিটা একটা বাক্সে প্যাক করে নেয়। সে ছবিটা পিরুয়েট পাবলিশিংয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ডেলিভারি সার্ভিসকে কল করল। শহরে আরেকবার যেতে চাইছিল না সে, কারণ গেলেই আদ্রিয়ান কথা বলবে, আর জেসির মেজাজ তখন খুব খারাপ। অ্যাঞ্জেলা ন্যাশপাতি আকৃতির লোকটাকে নিয়ে বারবার মজা করার ফলে জেসির মেজাজ বিগড়েছিল। ওর মনে হচ্ছিল ব্যাপারটা কেউ বুঝতে পারছে না। ওই লোকটার মধ্যে কিছু একটা অদ্ভুত আছে, খুব খারাপ কিছু, ভয়ের কিছু। লোকটা কোনো মজার বিষয় নয়, লোকটা ভয়ঙ্কর। কোনোভাবে জেসিকে সেটা প্রমাণ করতে হবে। তাকে ওর নাম জানতে হবে, ওর গোপন কথাগুলো বের করতে হবে। সে কোনো প্রাইভেট গুপ্তচর ভাড়া করতে পারে, কিন্তু তাতে অনেক খরচ। নিশ্চয়ই এমন কিছু আছে যা সে নিজেই করতে পারে। সে ওর চিঠির বাক্সটা আবার দেখতে পারে। গ্যাস বা ইলেকট্রিক বিলের চিঠি যেদিন আসবে সেদিন পর্যন্ত অপেক্ষা করাই ভালো। ওর অ্যাপার্টমেন্টে আলো আছে, তাই ইলেকট্রিক কোম্পানি ওর নাম জানবে। একমাত্র সমস্যা হলো ইলেকট্রিক বিল আরও 2 সপ্তাহ পরে আসবে। হঠাৎ জেসি খেয়াল করল বসার ঘরের জানালাগুলো হাট করে খোলা, এমনকি পর্দাগুলো একদম সরিয়ে রাখা। অ্যাঞ্জেলা নিশ্চয়ই সকালে কাজে যাওয়ার আগে এটা করেছে। জেসি 1 সেকেন্ড থামে, তারপর জানালার কাছে যায়। সে সেটা বন্ধ করে লক করে দিল। তারপর সে পরের জানালাটার কাছে যায় এবং সেটাও বন্ধ করে লক করল। এতে সে নিজেকে কিছুটা নিরাপদ মনে করে। সে নিজেকে বলল যে সে বাইরে তাকাবে না, বাইরে না তাকালেই ভালো হবে। কিন্তু মানুষ যা করবে না বলে ভাবে, তার অন্তর্মন তাকে দিয়ে ঠিক সেটাই করায়। সুতরাং সে বাইরে তাকালো। লোকটা ছিল ওখানে। সে জেসির জানালার নিচে ফুটপাথে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়েছিল। তুমি আমার জিনিস দেখতে পারো, সে তার তীক্ষ্ণ সরু গলায় বলল। আমি তোমাকে দেখেই বুঝেছিলাম যে তুমি আমার জিনিসগুলো চাইবে, তোমার ভালো লাগবে সেগুলো। আমরা একসাথে খাবার খেতে পারি। সে তার মোটা পকেট থেকে একটা মাত্র চিজ ডুডল বের করে জেসির দিকে তুলে ধরল। তার মুখটা নড়ছিল, কিন্তু কোনো শব্দ হচ্ছিল না। এখান থেকে চলে যান, না হলে আমি পুলিশ ডাকবো। জেসি চিৎকার করে বলল, আমার কাছে তোমার জন্য কিছু আছে। আমার বাড়িতে এসো, আমি তোমাকে সেটা দেব। না, আমার কিছু লাগবে না, যাও এখান থেকে। আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি, আমাকে একা ছেড়ে দাও। সে পিছিয়ে গিয়ে পর্দা টেনে দেয়। পর্দা টানার ফলে ভেতরে অন্ধকার হয়ে যায়, কিন্তু লোকটা জানলা দিয়ে উঁকি মারছে এটা জানার চেয়ে অন্ধকার অনেক ভালো। জেসি আলো জ্বালিয়ে একটা বই হাতে নিল আর পড়ার চেষ্টা করল। সে খেয়াল করল সে খুব দ্রুত পাতা উল্টে যাচ্ছে। শব্দগুলোর মানে তার মাথাতেই ঢুকছিল না। সে বইটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর হনহন করে ঢুকে গেল রান্নাঘরে। গমের টোস্ট দিয়ে একটা টুনা স্যালাড স্যান্ডউইচ বানালো সে, কিন্তু এটার সাথে আরও কিছু একটা দরকার, তবে সে নিশ্চিত ছিল না। সে একটা টক আচার নিয়ে 4 টুকরো করে খুব সুন্দরভাবে সেটা প্লেটে সাজালো। আলুর চিপসের জন্য তার ক্যাবিনেটগুলো হাতড়ালো জেসি। তারপর একটা বড় গ্লাসে ঠান্ডা দুধ ঢেলে খেতে বসল। স্যান্ডউইচে 1 কামড় দিয়েই মুখটা কুঁচকে যায় ওর।
সেটা ঠেলে সরিয়ে দেয় জেসি। এটা স্বাদটা কেমন অদ্ভুত, মনে হচ্ছিল যেন মিউনিসটা পচে গেছে। আচারটাও খুব বেশি টক লাগছিল। চিপসগুলো ভিজে, নরম আর অতিরিক্ত নোনতা। সে চিপস খেতে চাইছিল না, সে চাইছিল অন্য কিছু খেতে। সে ওই ছোট কমলা রঙের চিজ কালসগুলো চাইছিল। ওর কল্পনার দৃষ্টিতে ওগুলো দেখতে পাচ্ছিল জেসি। প্রায় ওগুলো স্বাদ পাচ্ছিল জিভের ডগায়। ওগুলো খাওয়ার জন্য তার জিভে এত জল আসছিল যে মুখটা ভরে যাচ্ছিল লালায়। তখনই তার সত্যিটা উপলব্ধি হয় এবং প্রায় গলায় বমি উঠে আসে তার। সে উঠে দাঁড়িয়ে তার দুপুরের খাবারটা ডাস্টবিনে ফেলে দেয়। তাকে এই অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে হবে। সে গিয়ে কোনো সিনেমা বা অন্য কিছু দেখবে। সে কয়েক ঘন্টার জন্য লোকটার কথা পুরোপুরি ভুলে যেতে চায়। হয়তো সে কোনো বারে গিয়ে একটা লোকের সাথে আলাপ করতে পারে আর তার সাথে তার বাড়িতে যেতে পারে, অন্তত নিজের অ্যাপার্টমেন্ট থেকে দূরে, ন্যাশপাতি আকৃতির লোকটার থেকে দূরে। বুদ্ধিটা দারুণ। এক রাত বাড়ির বাইরে কাটালে তার ভালো লাগবে। সে জানলার কাছে হেঁটে যায়। পর্দা সরিয়ে বাইরে তাকালো জেসি। ন্যাশপাতি আকৃতির লোকটা হাসল তাকে দেখে। সে দুপাশে দুলছিল। ওর কুৎসিত ব্রিফকেসটা ওর বগলের নিচে রাখা। ওর পকেটগুলো ফুলে রয়েছে। জেসির গা ঘিন ঘিন করে ওঠে। লোকটা জঘন্য, কিন্তু ও লোকটাকে নিজের বাড়িতে তাকে আটকে রাখতে দেবে না। সে তার জিনিসপত্র গুছিয়ে নেয়। তার পার্সে একটা ছোট ধারালো রান্নাঘরে ছুরি লুকিয়ে রাখল জেসি, শুধু সতর্কতার জন্য। তারপর সে হন হন করে বেরিয়ে এলো বাইরে। তুমি কি দেখতে চাও আমার ব্যাগে কি আছে? জেসি বেরিয়ে আসতেই লোকটা জিজ্ঞেস করলো। জেসি এমন ভান করলো যেন লোকটা ওখানে নেই। সে যদি ওর সাথে কথা না বলে, যদি সে ভান করে যে লোকটা অদৃশ্য, হয়তো লোকটার একঘেয়ে লাগবে আর সে জেসিকে একা ছেড়ে দেবে। জেসি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। ন্যাশপাতি আকৃতির লোকটাও ওর ঠিক পেছনে পেছনে আসতে থাকে। ওরা আমাদের চারপাশে আছে, ফিস ফিস করে বলল লোকটা। সে বুঝতে পারছিল লোকটাও ঠিক 1-2 ধাপ পেছনে তাড়াহুড়ো করে হাঁটছে। হাঁটার সময় সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। ওরা আছে, ওরা আমাকে দেখে হাসে। ওরা বোঝে না, কিন্তু ওরা আমার জিনিসগুলো চায়। আমি তোমাকে প্রমাণ দিতে পারি। আমার বাড়িতে সেই প্রমাণ আছে। আমি জানি তুমি এসে ওগুলো দেখতে চাও। জেসি তাকে এড়িয়েই চড়তে লাগলো। তাকে বাস স্টপ পর্যন্ত অনুসরণ করলো লোকটা। সিনেমাটা বাজে ছিল। জেসি দুপুরে খাবার খায়নি বলে খুব খিদে পেয়েছিল ওর। সে ক্যান্ডি কাউন্টার থেকে একটা কোক আর মাখন দেওয়া এক বড় বালতি পপকর্ন কিনল। কোকটার বেশিরভাগটাই ছিল গুঁড়ো করা বরফ, কিন্তু তবুও খেতে ভালো লাগছিল। সে পপকর্নটা খেতে পারল না। ওরা যে নকল মাখন ব্যবহার করে সেটা থেকে সামান্য বাজে গন্ধ আসছিল, যেটা তাকে ন্যাশপাতি আকৃতির লোকটার কথা মনে করিয়ে দেয়। দুটো পপকর্ন খেয়ে বমি বমি ভাব অনুভব করল জেসি। পরে অবস্থার একটু পরিবর্তন ঘটে। সে বারে গিয়ে একটা লোকের সাথে পরিচিত হয়। লোকটা বলল তার নাম জ্যাক। সে একটা লোকাল টিভি নিউজ শোয়ের সাউন্ড ইকুইপমেন্ট নিয়ে কাজ করত। ওর চেহারাটা বেশ ইন্টারেস্টিং ছিল। ওর হাসিটা সুন্দর, বিখ্যাত অভিনেতাদের মতো বড় কান আর সুন্দর ধূসর চোখের কোণে বন্ধুভাবাপন্ন ছোট ছোট বলিরেখা। সে জেসিকে একটা ড্রিঙ্ক কিনে দিয়ে ওর হাত স্পর্শ করে। সে হাত ছোঁয়ার সময় একটু অগোছালো ছিল, যেন সে কিছুটা লাজুক। সেটা বেশ ভালো লাগলো জেসির। তারা একসাথে কয়েক গ্লাস ড্রিঙ্ক করলো। তারপর সে জেসিকে তার অ্যাপার্টমেন্টে ডিনার করার প্রস্তাব দেয়। লোকটা বলল, তেমন স্পেশাল কিছু না, ফ্রিজে কিছু ঠান্ডা মাংস আছে। সে বড় সাইজের স্যান্ডউইচ বানাতে পারবে আর জেসিকে নিজের বানানো মিউজিক স্পিকার দেখাতে পারবে। প্রস্তাবটা জেসি দারুণ লেগে যায়। তার অ্যাপার্টমেন্টটা ছিল শহরের একটা বড় বিল্ডিংয়ের 23 তলায়। জানালা থেকে দূরে জলে ছোট ছোট নৌকো ভাসতে দেখা যাচ্ছিল।
জ্যাক খাবার বানানোর জন্য রান্নাঘরে যাওয়ার সময় একটা লিন্ডা রনস্ট্যাডের গানের রেকর্ড চালালো। জেসি তখন নৌকোগুলো দেখছিল। সে অবশেষে একটু রিল্যাক্স হতে শুরু করেছে। আমার কাছে বিয়ার বা কোল্ড টি আছে। জ্যাক রান্নাঘর থেকে ডাক দিল। তুমি কোনটা চাও? কোক। জেসি কিছু না ভেবেই বলল, কোক নেই, বিয়ার না হলে কোল্ড টি। ওহ, কোনো কারণ ছাড়াই জেসির একটু বিরক্ত লাগলো। তাহলে কোল্টি। ঠিক আছে, রাই ব্রেড না হুইট ব্রেড? যেটা খুশি। জেসি বলল। নৌকোগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। সে কোনো একদিন ওগুলোর ছবি আঁকতে চায়। সে জ্যাকেরও ছবি আঁকতে পারে। মনে হচ্ছে ওর শরীরটা বেশ ভালো। এই নাও। জ্যাক একটা ট্রে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, আশা করি তোমার খুব খিদে পেয়েছে। প্রচণ্ড। জেসি জানলা থেকে মুখ ঘুরিয়ে বলল। সে টেবিলের দিকে হেঁটে যায়, আর তারপর আচমকা সে একদম বরফের মতো জমে গেল। কি হয়েছে? জিজ্ঞেস করল জ্যাক। সে একটা সাদা প্লেট ধরেছিল। প্লেটের ওপর একটা বিশাল মাংস আর চিজের স্যান্ডউইচ, যাতে প্রচুর মাস্টার্ড দেওয়া। স্যান্ডউইচের ঠিক পাশেই প্লেটের বাকি অংশ জুড়ে ছিল এক গাদা ফোলা ফোলা কমলা রঙের চিজ কার্লস। কার্লসগুলো দেখে মনে হচ্ছিল যেন ওগুলো নড়াচড়া করছে। মনে হচ্ছিল যেন ওগুলো স্যান্ডউইচের দিকে, জেসির দিকে পিছলে আসছে। জেসি? জেসি একটা দম আটকানো কান্নার মতো শব্দ করে ওঠে। সে প্লেটটাকে সজোরে ধাক্কা দেয়। প্লেটটা পড়ে যায় জ্যাকের হাত থেকে। মাংস, চিজ, পাউরুটি আর চিজ ডুডলস চারপাশে ছিটকে পড়ল। একটা চিজ ডুডল জেসির পায়ে খসা খায়। চরম আতঙ্কে ঘুরে দাঁড়িয়ে দৌড়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায় জেসি। সে রাতে জেসি আর বাড়ি ফেরেনি। একটা হোটেলে একা রাত কাটায়, কিন্তু তার ঘুম খুব বাজে হয়েছিল। নিজের অ্যাপার্টমেন্ট থেকে এত মাইল দূরে এসেও সে সেই স্বপ্নটা থেকে পালাতে পারল না। স্বপ্নটা ঠিক আগের মতোই ছিল, কিন্তু প্রতিদিন রাতে এটা একটু একটু করে দীর্ঘ হচ্ছিল। প্রতি রাতে এটা একটু একটু করে এগোচ্ছিল। এবার সে অপেক্ষা করছিল সামনের সিঁড়িতে, ভয়ে কাঁপছিল। দরজাটা খুলে যায়। লোকটা জেসিকে ভেতরে টেনে নিয়ে চলে। দেওয়ালগুলো ছিল কমলা আর গরম। বাতাস থেকে দুর্গন্ধ আসছিল। তারপর হাসল ন্যাশপাতি আকৃতির লোকটা। তুমি আমার জিনিস দেখতে পারো? সে বলল। তুমি আমার জিনিস নিতে পারো? তারপর সে নিজের জামা কাপড় খুলতে শুরু করে দেয়। প্রথমে তার শার্টটা খুলল। তার চামড়া প্রচণ্ড সাদা, একদম মরা মাংসের মতো। তার ভারী স্তনে একটা নীল কালির দাগ। সে তার বেল্টটা খুলল। তার প্যান্টটা খসে পড়ে জড়ো হলো গোড়ালির কাছে। তার পকেটে থাকা সব আবর্জনা ছড়িয়ে পড়ল মেঝেতে। সে সত্যিই ন্যাশপাতির মতোই দেখতে। এটা শুধু ওর জামা কাপড়ের জন্য ছিল না। তারপর সে সবার শেষে খুলে ফেলল তার অন্তর্বাসটা। জেসি না চাইলেও তাকালো নিচের দিকে। ওখানে কোনো লোম ছিল না। ওর গোপনাঙ্গ ছোট আর দেখতে একদম পোকার মতো। ওগুলো একটু হলদেটে রঙের, ঠিক চিজ কার্লের মতো। বস্তুটা একটু নড়ে চড়ে ওঠে। ন্যাশপাতি আকৃতির লোকটা বলল, আমি এখন তোমার জিনিসগুলো চাই। আমাকে দাও, আমাকে তোমার জিনিসগুলো দেখতে দাও। জেসি কেন দৌড়াতে পারছিল না? তার পা দুটো নড়ছে না একটুও, কিন্তু তার হাত দুটো নড়ছিল। তার হাত দুটো নিজের জামা কাপড় খুলতে শুরু করেছে। হোটেলের সিকিউরিটি গার্ড তার দরজায় ধাক্কা দিয়ে তাকে জাগিয়ে তোলে। সে জানতে চাইল সমস্যাটা কি আর সে কেন এত জোরে চিৎকার করছিল। বাড়ি ফেরার প্ল্যানটা দারুণভাবে করেছিল জেসি। সে ঠিক এমন সময়ে পৌঁছয় যখন ন্যাশপাতি আকৃতির লোকটা তার সকালের খাবার কিনতে মিস্টার স্যান্টিনোস মার্কেটে গেছে। বাড়িটা ফাঁকা। অ্যাঞ্জেলা আগেই কাজে বেরিয়ে গিয়েছে। বসার ঘরের জানলাগুলো আবার খুলে রেখে গেছে মেয়েটা। জেসি সেগুলো বন্ধ করে লক করল
আর পর্দাগুলো টেনে দিল। তার ভাগ্য ভালো থাকলে লোকটা কখনোই জানতে পারবে না যে সে ফিরে এসেছে। বাইরে তখন বেশ গরম, দিনটা আরও গরম হতে চলেছে। জেসির নিজেকে ঘামে ভেজা আর নোংরা মনে হচ্ছিল। সে তার সব জামা কাপড় খুলে লন্ড্রি বাস্কেটে ছুঁড়ে ফেলে দেয়। তারপর অনেকক্ষণ ধরে খুব ঠান্ডা জলে স্নান করল। বরফের মতো ঠান্ডা জলটা গায়ে লাগলে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু এটা ছিল এক ভালো পরিষ্কার ধরনের কষ্ট। এটা তাকে সজাগ আর শক্তিশালী অনুভব করায়। সে চুল শুকিয়ে নিজেকে একটা বড় নীল তোয়ালেতে জড়িয়ে খালি পায়ে নিজের শোবার ঘরে হেঁটে আসে। কাঠের মেঝের ওপর তার ভেজা পায়ের ছাপ পড়ছিল। এই গরমে পরার জন্য একটা ছোট শার্ট আর কাটা শর্টসই যথেষ্ট হবে। সারাদিনের জন্য একটা কড়া প্ল্যান ছিল তার। সে জামা কাপড় পরবে, সে নিজের আর্ট রুমে ছবি আঁকবে, তারপর সে বই পড়বে বা টিভি দেখবে। সে বাইরে যাবে না, সে এমনকি জানলা দিয়ে উঁকিও মারবে না। ন্যাশপাতি আকৃতির লোকটা যদি বাইরে অপেক্ষাও করে, তবে তাকে একটা দীর্ঘ, উষ্ণ আর একঘেয়ে বিকেলের মধ্যে অপেক্ষা করতে হবে। জেসি তার শর্টস আর ছোট সাদা শার্টটা বিছানায় রাখল। সে তার ভেজা তোয়ালেটা ঝুলিয়ে রাখল বিছানার পিলারে। পরিষ্কার অন্তর্বাস বের করার জন্য সে তার ড্রেসারের ড্রয়ারের দিকে হেঁটে যায়। একটা গোলাপি অন্তর্বাস হাতে নিতে নিতে সে ভাবল, আমার শিগগিরই জামা কাপড়গুলো ধোয়া উচিত। এমন সময় একটা চিজ ডুডল গড়িয়ে পড়ল সেখান থেকে। জেসি চমকে পিছিয়ে যায়। সমস্ত শরীর কেঁপে ওঠে ওর। ওটা ভেতরে লুকানো ছিল, আতঙ্কের সাথে ভাবল সে। ওটা অন্তর্বাসের ভেতরে ছিল। পনিরের গুঁড়ো কাপড়ে একটা হলুদ দাগ রেখে গেছে। চিজ ডুডলটা যেখানে পড়েছিল ঠিক সেখানেই রইল, খোলা ড্রয়ারের ভেতর, তার অন্তর্বাসের ওপর। সে প্রচণ্ড আতঙ্কে জমে যায়। সে তার হাতের অন্তর্বাসটা মুঠো করে ধরে ঘেন্নায় ছুঁড়ে ফেলে দিল। সে আরেকটা অন্তর্বাস হাতে নিয়ে সেটা ঝাড়ল এবং তার ভেতর থেকেও বেরিয়ে এলো আরেকটা চিজ ডুডল। তারপর আরও একটা, আরও একটা। 5 জোড়া, 6 জোড়া, 9 জোড়া। ওগুলোই ছিল শেষ, কিন্তু ওটুকুই ছিল যথেষ্ট। কেউ তার ড্রয়ার খুলেছিল, কেউ তার সব কটা অন্তর্বাস বের করে খুব সাবধানে প্রত্যেকটার ভেতর একটা করে চিজ ডুডল মুড়িয়ে তারপর আবার সেগুলো আগের জায়গায় রেখে দিয়েছে। এটা নিশ্চয়ই খুব বাজে একটা জোক, সে আতঙ্কের মধ্যে ভাবল। অ্যাঞ্জেলা, এটা নিশ্চয়ই অ্যাঞ্জেলার কাজ। হয়তো অ্যাঞ্জেলা আর ডোনাল্ড মিলে এটা করেছে। লোকটাকে নিয়ে জেসির ভয়টা তাদের কাছে খুব মজার মনে হয়েছে, তাই তারা প্র্যাঙ্ক হিসেবে তাকে সত্যি সত্যি ভয় দেখাতে চায়। কিন্তু সে জানত যে এটা অ্যাঞ্জেলা করেনি, সে এটা জানত। জেসি পাগলের মতো কাঁদতে শুরু করে দেয়। সে তার দুমড়ানো অন্তর্বাসগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। তার পাগুলো কার্পেটের ওপর থাকা চিজ ডুডলগুলোকে পিষে দেয়। বসার ঘরে এসে সে বুঝতে পারছিল না কোথায় যাবে। সে তার শোবার ঘরে ফিরে যেতে পারল না, সে কিছুতেই পারল না, অন্তত অ্যাঞ্জেলা বাড়ি না ফেরা পর্যন্ত। আর সে জানলার কাছেও যেতে চাইল না, পর্দা বন্ধ থাকা সত্ত্বেও। লোকটা বাইরে আছে, জেসি সেটা অনুভব করতে পারছিল। সে বুঝতে পারছিল যে লোকটা জানলার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে খেয়াল করল তোয়ালের নিচে সে সম্পূর্ণ নগ্ন। সে হাত দিয়ে নিজের শরীর ঢেকে নেয়। সে জানলা থেকে দূরে পিছিয়ে আসে, খুব ধীর, অনিশ্চিত পায়ে। সে নিজের আর্ট রুমে চলে যায় লুকোতে। আর্ট রুমের ভেতরে সে দেখল দরজার গায়ে হেলান দেওয়া একটা বড় চৌকো বাক্স রাখা আছে। এর গায়ে অ্যাঞ্জেলার লেখা একটা নোট আটকানো। জেস, এটা কাল রাতে তোমার জন্য এসেছে, বড় হাতের এ দিয়ে সই করা। জেসি বাক্সটার দিকে তাকিয়ে থাকে, কিছুই বুঝতে পারছিল না। এটা বই কোম্পানি থেকে এসেছে। এটা তার আঁকা ছবি, যে কভারটা সে তাড়াহুড়ো করে তাদের জন্য ঠিক করে দিয়েছিল। অ্যাড্রিয়ান এটা ডাকযোগে ফেরত পাঠিয়েছে। কেন?
কারণটা তার জানার ইচ্ছা ছিল না, কিন্তু তাকে জানতেই হবে। জেসি বাক্সের ওপরের বাদামি কাগজটা ছিঁড়ে ফেলল, তারপর তাকিয়ে রইল নিজের আঁকা কভারটার দিকে। আদ্রিয়ান বর্ডারের চারপাশে কিছু লিখে দিয়েছিল। জেসি তার হাতের লেখা চিনত। এটা কোনো মজার বিষয় নয় জেসি, সে লিখেছিল। না। জেসি পেছন দিকে সরে যেতে যেতে নিচু কণ্ঠে আর্তনাদ করে ওঠে। সেখানে তার ছবিটা ছিল। ছবির ব্যাকগ্রাউন্ড আগের মতোই আছে, সেই একই একঘেয়ে আলিঙ্গন। সে অনেক কষ্ট করে যে পুরনো দিনের পোশাকগুলো এঁকেছিল সেগুলোও ঠিক ছিল, কিন্তু না, সে এটা আঁকেনি। কেউ এটা বদলে দিয়েছে। এটা তার কাজ ছিল না। ছবির মহিলাটা সে নিজে। এটা সে নিজে। মহিলাটা ছিল রোগা আর শক্তিশালী, যার সোনালি চুল আর সবুজ চোখ ভালোবাসায় পরিপূর্ণ হয়ে তাকিয়ে আছে। আর তাকে যে মানুষটা শক্ত করে জড়িয়ে ধরে আছে সেটা হলো ওই লোকটা। এটা ওই লোকটাই। ভিজে ঠোঁট আর সাদা চামড়া, তার ফ্যান্সি শার্টে নীল কালির দাগ, তার মখমলের জ্যাকেটে খুশকির মতো সাদা দাগ, তার মাথাটা সুচালো, তার চুলগুলো তেল তেলে। যে আঙুলগুলো মহিলার চুল ধরে আছে সেগুলোতে হলুদ দাগ। সে তার সরু হাসিটা হাসছে আর মহিলাকে নিজের শরীরের সাথে টেনে নিচ্ছে। মহিলার মুখটা খোলা আর চোখ আধ বোঝা। এটা ওই লোকটা আর এটা সে। আর ছবির নিচে জেসির নিজের নামটাই সই করা। না। সে আবার বলল। সে পিছিয়ে যায়। রঙের কাঠের স্ট্যান্ডের সাথে হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গেল জেসি। সে মেঝেতে ছোট হয়ে গুটিসুটি মেরে শুয়ে কাঁদতে শুরু করে দেয়। কয়েক ঘন্টা পর অ্যাঞ্জেলা তাকে এভাবেই খুঁজে পেল। অ্যাঞ্জেলা জেসিকে সোফায় শুয়ে দেয়। সে একটা ভিজে ঠান্ডা ন্যাকড়া জেসির কপালে চেপে ধরল। ডোনাল্ড বসার ঘর আর আর্ট রুমের মাঝখানের দরজায় দাঁড়িয়েছিল। তার ভ্রু কুঁচকে রয়েছে। সে একবার জেসির দিকে, তারপর ছবির দিকে, আর তারপর আবার জেসির দিকে তাকালো। অ্যাঞ্জেলা ভালো ভালো কথা বলছিল। জেসির হাত ধরে রইল সে, আর তাকে এক কাপ চা এনে দেয়। ধীরে ধীরে জেসির কান্না একটু কমে আসে। ডোনাল্ড হাত গুটিয়ে ভ্রু কুঁচকে আগের মতোই দাঁড়িয়ে। অবশেষে জেসি যখন তার শেষ চোখে জল মুছল তখন কথা বলল সে। তোমার এই পাগলামি এবার একটু বেশিই হয়ে যাচ্ছে। আহা, ওরকম বলো না। অ্যাঞ্জেলা বলল। ও খুব ভয় পেয়েছে। সেটা আমি দেখতে পাচ্ছি, আর সেজন্যই আমাদের কিছু একটা করতে হবে। সে নিজের সাথেই এসব করছে। জেসি গরম চায়ের কাপটা মুখের অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে গিয়েছিল, কিন্তু কথাটা শোনা মাত্র থমকে যায়। আমি নিজের সাথে এসব করছি? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, অবশ্যই। ওর কথা এত নিশ্চিত আর অহংকারী শোনালো যে জেসির মাথায় তৎক্ষণাৎ রাগ চড়ে যায়। তুই একটা বোকা! গর্জে উঠল সে। আমি নিজের সাথে এসব করছি? আমি করছি? হ্যাঁ, আমি করছি? তোর সাহস কি করে হয় বলার যে আমি এসব করছি? ডোনাল্ডের মোটা মাথাটা লক্ষ্য করে সে চায়ের কাপটা ঘরের ওপাশে ছুঁয়ে মারল। ডোনাল্ড নিচু হয়ে যায়। কাপটা সজোরে আছড়ে পড়ল দেওয়ালে। বাদামি চা সাদা দেওয়াল বেয়ে 3টে লম্বা আঙুলের মতো গড়িয়ে পড়ে। ঠিক আছে, তোমার সব রাগ বের করে দাও, ডোনাল্ড বলল। আমি জানি তুমি আপসেট। তুমি শান্ত হলে আমরা প্রাপ্তবয়স্কদের মতো এ নিয়ে কথা বলতে পারি। হয়তো আমরা খুঁজে বের করতে পারবো তুমি কেন এমন করছো। অ্যাঞ্জেলা ওর হাত ধরল, কিন্তু জেসি হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায়। শক্ত করে মুঠো পাকিয়ে সে বলল, আমার শোবার ঘরে গিয়ে দেখ শয়তান, এখনই ওখানে যা, চারপাশটা দেখ, তারপর ফিরে এসে আমাকে বল তুই কি দেখলি। বেশ, তুমি যদি তাই চাও। সে শোবার ঘরের দরজার দিকে হেঁটে গেল এবং ঢুকলো ভেতরে। 1 মিনিট পর সে আবার বেরিয়ে এলো। ঠিক আছে, সে শান্তভাবে বলল। কি দেখলি? সব অগোছালো হয়ে আছে। মেঝেতে অন্তর্বাস ছড়ানো, অনেকগুলো গুঁড়ো হওয়া চিজ কার্লস। কি মনে হয় এটার মানে কি? সে আমাদের বাড়িতে ঢুকেছিল। জেসি বলল। কে?
ন্যাশপাতি আকৃতির লোকটা? অবশ্যই ন্যাশপাতি আকৃতির লোকটা। জেসি চিৎকার করে ওঠে। আমরা যখন ছিলাম না তখন সে চুপিসারে এখানে ঢুকেছে। সে আমার শোবার ঘরে গেছে, আমার সব জিনিস ছুঁয়েছে, আর আমার অন্তর্বাসের ভেতর চিজ ডুডলস রেখেছে। সে ছিল এখানে, সে আমার জিনিসপত্র ছুঁয়েছিল। ডোনাল্ড তার দিকে ধৈর্যশীল চালাক ডাক্তারের মতো মুখ করে তাকালো। দেখো জেসি, আমি চাই তুমি এইমাত্র যা বললে সেটা নিয়ে একটু ভাবো। ভাবার মতো কিছুই নেই। অবশ্যই আছে, চলো একসাথে ভাবি। তোমার মনে হয় ন্যাশপাতি আকৃতির লোকটা এখানে ছিল? হ্যাঁ, কেন? যেটা সে করেছে সেটা করার জন্য। এটা খুব জঘন্য, সে খুব জঘন্য। তাহলে সে ঢুকলো কিভাবে? লকগুলো তো বদলানো হয়েছিল, মনে আছে? সে তো বিল্ডিং এর হলওয়েতেও ঢুকতে পারে না। ওর কাছে তো এই অ্যাপার্টমেন্টের চাবি কখনো ছিলই না, দরজাটাও ভাঙা হয়নি। সে ওর চিজ কার্লসের ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো কিভাবে? জেসি খানিক চিন্তা করলো। অ্যাঞ্জেলা বসার ঘরের জানালা খোলা রেখেছিল। অ্যাঞ্জেলার মুখটা খুব ফ্যাকাশে দেখাচ্ছিল। হ্যাঁ, আমি রেখেছিলাম। সে স্বীকার করলো। ওহ জেসি, আই এম সো সরি। খুব গরম ছিল, আমি শুধু বাতাস আসার জন্য জানালা খুলেছিলাম। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। জানলাগুলো এত উঁচুতে যে ফুটপাত থেকে ওর পক্ষে নাগাল পাওয়া সম্ভব নয়। ওর দাঁড়ানোর জন্য একটা মই বা বাক্স লাগবে। ওকে এটা দিনের বেলায় করতে হবে, ব্যস্ত রাস্তায়, যখন সারাক্ষণ মানুষ যাতায়াত করছে। ওকে একইভাবে বেরিয়েও যেতে হবে। আর সে জানলা নেট গলিয়ে ঢুকলো কিভাবে? ওকে তো দেখে খুব একটা শক্তিশালী বা গতিশীল বলে মনে হয় না। সে এটা করেছে। জেসি জোর দিয়ে বলল। সে এখানে ছিল, তাই না? আমি জানি তুমি ভাবছো সে এসেছিল এখানে। আমি বলছি না তোমার অনুভূতি মিথ্যে, আমি শুধু সেটা নিয়ে একটু দেখতে চাই। তুমি কি কখনো ওই লোকটাকে এই অ্যাপার্টমেন্টের ভেতরে আসার জন্য ডেকেছো? অবশ্যই না। কি বলার চেষ্টা করছো তুমি? কিছুই না জেস, শুধু একটু ভাবো। ধরে নিচ্ছি সে তোমার ড্রয়ারে লুকানোর জন্য চিজ কার্লস নিয়ে জানলা বেয়ে ভেতরে ঢুকেছে, ঠিক আছে? সে কি করে জানলো কোন শোবার ঘরটা তোমার? সে আমি জানি না, হয়তো সে পুরো বাড়ি খুঁজেছে। আমার তো তাই মনে হয়। আর সে কি সূত্র পেল? এখানে তোমাদের 3টে শোবার ঘর আছে, একটা আর্ট রুম, দুটোর ভেতরে মহিলাদের পোশাক ভর্তি। সে সঠিক ঘরটা বাঁচলো কিভাবে? হয়তো সে দুটো ঘরেই রেখেছে। অ্যাঞ্জেলা, তুমি কি দয়া করে তোমার ঘরটা একবার চেক করবে? অ্যাঞ্জেলা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আচ্ছা, ঠিক আছে। জেসি আর ডোনাল্ড একে অপরের দিকে তাকিয়ে রইল যতক্ষণ না 1 মিনিট পর সে ফিরে আসে। সব একদম পরিষ্কার। আমি জানি না সে কিভাবে বুঝলো যে ওটা আমার ঘর। আমি শুধু জানি যে সে এটা করেছে। ওকে করতেই হবে, না হলে এর ব্যাখ্যা আর কি দেবে তুমি? তোমার কি মনে হয় আমি নিজেই নিজের সাথে এসব করেছি? আমি জানি না, সে শান্তভাবে বলল। সে ঘাড় ঘুরিয়ে আর্ট রুমের দিকে তাকায়। তবে ব্যাপারটা বেশ মজার। ওই ছবিটা, তোমার আর ওর যে ছবিটা, ওটা নিশ্চয়ই সে অন্য কোনো এক সময় এঁকেছে তুমি ছবিটা শেষ করার পর, কিন্তু পিরুয়েটে পাঠানোর আগে। ওটাও বেশ ভালো আঁকা হয়েছে, প্রায় তোমার মতোই ভালো আঁকা। জেসি খুব চেষ্টা করছিল ছবিটার কথা ভুলে যেতে। সে চিৎকার করার জন্য মুখ খুলল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। সে আবার নিজের মুখ বন্ধ করে নেয়। তার চোখে জল জমতে শুরু করেছে। হঠাৎ করে ওর খুব ক্লান্ত, বিভ্রান্ত আর একাকী মনে হলো নিজেকে। অ্যাঞ্জেলা হেঁটে গিয়ে ডোনাল্ডের পাশে দাঁড়ায়। ওরা দুজনই জেসির দিকে তাকিয়েছিল। জেসি তার নিজের হাতের দিকে তাকিয়ে বলল, আমি কি করব ভগবান, আমি কি করব? ভগবান ওকে উত্তর দিলেন না, ডোনাল্ড দিল। শুধু একটাই কাজ করার আছে, তোমার ভয়ের মুখোমুখি হও, একে সারিয়ে তোলো, নিচে গিয়ে লোকটার সাথে কথা বলো, ওকে জানো। তুমি যখন ওপরে ফিরে আসবে তখন হয়তো ওর জন্য তোমার করুণা হবে, অথবা মনে হবে সে একটা লুজার, অথবা তুমি তাকে ঘেন্না করবে, কিন্তু তুমি তাকে আর ভয় পাবে না। তুমি দেখবে সেও একজন মানুষ, আর খুব দুঃখী একজন মানুষ। তুমি কি নিশ্চিত ডন? অ্যাঞ্জেলা তাকে জিজ্ঞেস করল। 100% নিশ্চিত। এই পাগলাটে ভয়ের মুখোমুখি হও জেসি,
এভাবেই তুমি শুধু মুক্ত হতে পারবে। নিচে বেসমেন্টে গিয়ে ওই লোকটার সাথে কথা বলো। ভয় পাওয়ার মতো কিছুই নেই। অ্যাঞ্জেলা জেসিকে বলল, তোমার পক্ষে এটা বলা খুব সহজ। শোনো জেস, তুমি ওর অ্যাপার্টমেন্টে ঢোকার সাথে সাথেই আমি আর ডন সামনের সিঁড়িতে গিয়ে বসবো। আমরা তোমার কথা শোনার মতো কাছেই থাকব। তোমাকে শুধু একটু চিৎকার করতে হবে, তাহলেই আমরা ছুটে যাব নিচে। তাই তুমি একা থাকবে না, সত্যি বলছি। আর তোমার পার্সে তো এখনো ওই ছুরিটা আছে, তাই না? জেসি মাথা নাড়ল। তাহলে চলো। মনে আছে একবার একটা চোর তোমার ব্যাগ চুরি করার চেষ্টা করেছিল? তুমি ওকে ঘুষি মেরে ফেলে দিয়েছিলে। যদি এই ন্যাশপাতি আকৃতির লোকটা কোনো কিছু করার চেষ্টা করে, তুমি যথেষ্ট দ্রুত ওকে ছুরি মারবে, ছুটে পালিয়ে আসবে, আমাদের ডাকবে। ফলে তোমার চিন্তার কিছু নেই। মনে হয় তুমি ঠিক বলছো। জেসি ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারা ঠিক বলছিল। জেসি সেটা জানত। তার ভয়ের কোনো যুক্তি ছিল না। লোকটা ছিল একটা নোংরা, দুর্গন্ধযুক্ত, কুৎসিত লোক। হয়তো তার মাথাটাও একটু ধীর, কিন্তু এমন কিছু তো নয় যে জেসি লড়তে পারবে না। তাকে ভয় পাওয়ার মতো কিছুই নেই। জেসি পাগল হতে চায়নি। সে এই বোকা ভয়টাকে তার জীবন নষ্ট হতে দিচ্ছিল, আর এটাকে এখনই থামাতে হবে। ডোনাল্ড একদম ঠিক। সে নিজেই এতক্ষণ নিজের সাথে এসব করছিল। এবার সে কন্ট্রোল নেবে আর এটা থামাবে। হ্যাঁ, সবই ঠিক মনে হচ্ছে। চিন্তা করার মতো কিছুই নেই, ভয় পাওয়ার মতো কিছু নেই। ন্যাশপাতি আকৃতির লোকটা এমন কী বা করতে পারে যা এত ভয়ের? কিছুই না। অ্যাঞ্জেলা ওর পিঠ চাপড়ে দিল। জেসি একটা বড় নিঃশ্বাস নেয়। সে শক্ত করে দরজার হাতল ধরল। বিল্ডিং থেকে বেরিয়ে গরম ভিজে সন্ধ্যার বাতাসে এসে পা রাখল সে। শক্ত ঠিকই ছিল, তাহলে সে এত ভয় পাচ্ছিল কেন? সূর্য ডুবতে শুরু করেছে, কিন্তু সিঁড়ির নিচে জায়গাটা আগে থেকেই পুরো অন্ধকার। সিঁড়ির নিচে সবসময় রাত থাকে। সিঁড়ি সকালে রোদ আটকে দেয়, আর বিল্ডিং আটকে দেয় বিকেলের রোদ। জায়গাটা ছিল অন্ধকার, খুব অন্ধকার। সে কংক্রিটের ফাটলে হোঁচট খেল। তার পা একটা ধাতব ডাস্টবিনে ধাক্কা খেয়ে জোরে ঝনঝন করে ওঠে। জেসের শরীরে কাঁপুনি লেগে যায়। সে কল্পনা করছিল মাছি আর কেঁচো এবং আরও বাজে জিনিস সেখানে ঘুরঘুর করছে আর ডিম পাড়ছে, যেখানে কখনোই সূর্যের আলো পৌঁছায় না। না, আমার এসব ভাবা উচিত নয়। নিজেকে বোঝালো সে। এটা শুধু গরম ভিজে অন্ধকারে পচতে থাকা জঞ্জাল। আমার এটা নিয়ে ভাবা উচিত নয়। সে ওর দরজায় গিয়ে পৌঁছায়। দরজায় নক করার জন্য হাত তুলল জেসি। তখনই ভয়টা আবার আগলে ধরল তাকে। সে নড়তে পারল না। ভয় পাওয়ার মতো কিছু নেই। সে একটা জাদুর মন্ত্রের মতো বারবার নিজেকে বলল, একদম কিছু নেই। কিন্তু তবুও সে নিজেকে দিয়ে নক করাতে পারল না। সে হাত তুলে ওর দরজার সামনে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাস নিতে ওর কষ্ট হচ্ছিল। এত গরম ছিল যে ওর মনে হচ্ছিল ওর দম আটকে যাচ্ছে। ওর ওই সিঁড়ির নিচ থেকে বেরিয়ে আসা দরকার। ওর পরিষ্কার বাতাসে ফিরে যাওয়ার দরকার। অন্ধকারের মধ্যে হঠাৎ হলদে আলোর একটা সরু রেখা দেখা যায়। দরজাটা খুলতে শুরু করেছে। ওটা এত আস্তে কেন খুলছিল? ঠিক ওর স্বপ্নের মতোই ধীরে ধীরে খুলছিল দরজাটা। ওটাকে খোলারই বা কি দরকার? ভেতরের আলোটা ছিল খুব উজ্জ্বল। দরজা খুলতেই জেসিকে ওর চোখ একটু কুঁচকে নিতে হলো। ন্যাশপাতি আকৃতির লোকটা সেখানে দাঁড়িয়ে জেসির দিকে তাকিয়ে হাসছে। আমি আসলে এই তো সে। লোকটা তার ছোট তীক্ষ্ণ গলায় বলল, আপনি আমার কাছ থেকে কি চান? জেসি হুপ করে বলে ফেলল, আমি জানতাম সে আসবে। সে এমনভাবে বলল যেন জেসি সেখানে নেই। আমি জানতাম সে আমার জিনিস নিতে আসবে। না, জেসি বলল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার পা দুটো জায়গা থেকে একটুও নড়ল না। তুমি ভেতরে আসতে পারো।
সে বলল। সে তার হাত তুলে জেসির মুখের দিকে আনলো। সে স্পর্শ করল তাকে। জেসির মনে হলো 5টা মোটা সাদা কেঁচো তার গাল বেয়ে হেঁটে ঢুকে গেল তার চুলে। তার আঙুলে চিজ গালসের গন্ধ। তার কুড়ে আঙুল জেসির কান ছুঁয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ওর অন্য হাতটা চেপে ধরল জেসির হাত। সে জেসিকে ধরে টানছিল। তার চামড়া ভিজে আর ঠান্ডা। জেসি একটা ছোট্ট কান্নার মতো শব্দ করে ওঠে। ভেতরে এসো আর আমার জিনিসগুলো দেখো। তোমাকে আসতেই হবে, তুমিও জানো তোমাকে আসতে হবে। মোহগ্রস্তের মতো জেসি ভেতরে ঢুকে যায়। তার পেছনে দরজাটা বন্ধ হয়ে গেল। সে এখন ঘরের ভিতর, ওই লোকটার সাথে একা। জেসি নিজেকে শান্ত করার চেষ্টা করল। ভয় পাওয়ার মতো কিছু নেই, সে বারবার বোঝাতে লাগলো নিজেকে। ভয় পাওয়ার মতো কিছু নেই। সে তোমার কি করতে পারে? কি করতে পারে সে? ঘরটা এল আকৃতির, ছাদটা নিচু, কিন্তু ঘরটা খুবই নোংরা। সেই বমি আসা মিষ্টি গন্ধটা এত তীব্র ছিল যে জেসি প্রায় নিঃশ্বাসই নিতে পারছিল না। ছাদে 4টে কভারবিহীন লাইট বাল্ব জ্বলছিল। একদিকের দেওয়াল ঘেঁষে এক সারি পুরনো ল্যাম্প রাখা, যেগুলোতে কোনো শেড ছিল না। ন্যাড়া বাল্বগুলো উজ্জ্বল আলো প্রদান করছে। ঘরের শেষ প্রান্তে 3 পাওয়ালা একটা কার্ড টেবিল রাখা। টেবিলের ভাঙা কোণটা একটা ভাঙা টিভির উপর রাখা ছিল, যেটার ভাঙা কাঁচ দিয়ে বেরিয়েছিল তার। টেবিলের উপর এক বিশাল বাটিতে চিজ ডুডলস রাখা। জেসি মুখ ঘুরিয়ে নেয়, তার বমি বমি লাগছিল। এক পা পিছিয়ে যেতেই তার পা গিয়ে ধাক্কা খেল একটা খালি কোকের বোতলের সাথে। প্রায় পড়েই যাচ্ছিল সে, কিন্তু ন্যাশপাতি আকৃতির লোকটা তার নরম ভেজা হাত দিয়ে ধরে ফেলল তাকে। জেসি নিজেকে সাথে সাথে ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে পিছিয়ে যায়। তার হাত ঢুকে যায় নিজের পার্সে। ছুরিটা স্পর্শ করল তার আঙুল। এতে কিছুটা হলেও ভরসা পায় সে। নিজেকে একটু শক্তিশালী মনে হলো। কাঠ দিয়ে ঢাকা জানলার কাছে গেল জেসি। বাইরে সে ডোনাল্ড আর অ্যাঞ্জেলার কথা বলার আওয়াজ পাচ্ছিল। এত কাছে তাদের গলার আওয়াজ শুনেও তার একটু ভালো লাগলো। চেষ্টা করল যথাসম্ভব সাহসী হওয়ার। আপনি এভাবে থাকেন কি করে? সে তাকে জিজ্ঞেস করল। এই জায়গাটা পরিষ্কার করার জন্য কি আপনার সাহায্য দরকার? আপনি কি অসুস্থ? মুখ দিয়ে শব্দগুলো বের করা ছিল খুব কঠিন। অসুস্থ? লোকটা পুনরাবৃত্তি করল। ওরা কি তোমাকে বলেছে আমি অসুস্থ? ওরা আমার সম্পর্কে মিথ্যে কথা বলে। ওরা সব সময় আমার নামে মিথ্যে বলে। কাউকে দিয়ে ওদের থামানো উচিত। লোকটার মুখে তখনও হাসি লেগে। ওর ঠোঁটগুলো বড্ড ভিজে, কিন্তু সে কখনোই হাসা থামায়নি। আমি জানতাম তুমি আসবে। এই নাও, এটা তোমার জন্য। সে পকেট থেকে কিছু একটা বের করে জেসির দিকে বাড়িয়ে ধরল। না। জেসি বলল, আমার খিদে পায়নি সত্যি। কিন্তু তার খিদে পেয়েছিল। সে হঠাৎ সেটা বুঝতে পারল। সে খিদের জ্বালায় মরছিল। সে খেয়াল করল যে সে ওর আঙুলের মাঝখানের ওই মোটা কমলা রঙের খাবারটার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করেই ওটা খুব খেতে ইচ্ছা করছিল ওর। না। সে আবার বলল, কিন্তু তার গলার স্বর এবার খুব দুর্বল শোনায়। এটা শুধু একটা ফিসফিসানি ছিল। চিজ গার্লটা জেসির মুখের খুব কাছে। তার মুখটা আপনা থেকেই খুলে যায়। সে বুঝতে পারল ওটা তার জিভের ওপর এসে পড়েছে। রুক্ষ চিজের গুঁড়োটা অনুভব করতে পারছিল সে। ওটার মিষ্টি স্বাদ অনুভব করতে পারছিল জেসি। ওটায় কামড় দিতে নরমভাবে মরমর করে উঠল সেটা। তারপর ওটা গিলে ফেলল জেসি। সে তার নিচের ঠোঁট থেকে কমলা রঙের শেষ টুকরোগুলো চেটে নিল। সে আরো চায়। আমি জানতাম। লোকটা বলল, এখন তোমার জিনিসগুলো আমার। জেসি তাকিয়ে রইল ওর দিকে। এটা ঠিক তার দুঃস্বপ্নের মতোই। ন্যাশপাতি আকৃতির লোকটা হাত বাড়িয়ে তার শার্টের ছোট সাদা প্লাস্টিকের বোতামগুলো খুলতে শুরু করেছে।
জেসি কথা বলার খুব চেষ্টা করছিল। অন্যদিকে লোকটা তার শার্টটা খুলে ফেলেছে। তার ভেতরের শার্টটা ছিল হলুদ রঙের, বগলের নিচে ঘামের বিশাল ভিজে গোল দাগ। সে সেটাও খুলে নিচে ফেলে দিল। লোকটা এবার আরো কাছে এগিয়ে আসে। তার ভারী সাদা স্তনগুলো বুকের ওপর ঝুলছিল। ডান দিকের স্তনটায় একটা বিশাল নীল কালির দাগ। একটা কালো ছোট্ট জিভ তার মুখ থেকে বেরিয়ে আসে। তার মোটা সাদা আঙুলগুলো খুলে ফেলল তার বেল্টটা। এগুলো তোমার জন্য, সে বলল। ছুরিটা এত শক্ত করে ধরার কারণে জেসির আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। থামো। জেসি ফিসফিস করে বলল। লোকটার প্যান্টটা মেঝেতে খসে পড়েছে। জেসি আর নিতে পারছিল না। না, আর না। সে তার ব্যাগ থেকে ছুরিটা বের করে মাথার ওপরে তুলে ধরল। থামো। ন্যাশপাতি আকৃতির লোকটা বলল, এই তো এটা। জেসি ছুরি চালিয়ে দেয় লোকটার উপর। ছুরিটা পুরোটা ভেতরে ঢুকে গেল। সেটা ওর নরম সাদা চামড়ার গভীরে গেঁথে যায়। তারপর জেসি ওটা নিচের দিকে টেনে নিয়ে সজোরে বের করে আনলো। চামড়াটা খুলে গিয়ে একটা বিশাল গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে সেখানে। কিন্তু লোকটা এখনো তার সেই ছোট্ট হাসিটা হেসে চলেছে। ক্ষত থেকে কোনো রক্ত বের হচ্ছিল না, একটুও না। তার শরীরটা নরম আর পুরোটাই ছিল ফ্যাকাশে মরা মাংস। সে আরও কাছে এগিয়ে আসে। জেসি আবার ছুরি মারল তাকে। এবার সে হাত বাড়িয়ে জেসির হাতটা সরিয়ে দেয়। ছুরিটা আটকে রইল ওর ঘাড়ে। জেসির দিকে হেঁটে আসার সময় ছুরির হাতলটা এদিক ওদিক নড়ছিল। ওর মরা সাদা হাত দুটো জেসির দিকে এগিয়ে আসে। জেসি ধাক্কা দিল ওর বুকে, কিন্তু জেসির হাত সোজা ঢুকে গেল ওর শরীরের ভেতরে, যেন লোকটার শরীর ভিজে পচা পাউরুটি দিয়ে তৈরি। জেসি চিৎকার করার জন্য মুখ খুলতে যায়, কিন্তু লোকটা তার ভারী ভেজা ঠোঁট দুটো জেসির মুখে চেপে ধরে জেসির চিৎকারটা গিলে ফেলল। ওর ফ্যাকাশে চোখ দুটো জেসিকে যেন ভেতরে টেনে নিচ্ছিল। জেসি বুঝতে পারল ওর জিভটা সামনের দিকে এগিয়ে আসছে। তারপর ওর জিভটা জেসির শরীরের ভেতরে পিছলে নামতে শুরু করলো। জিভটা জেসির সব জিনিস ছুঁয়ে স্বাদ নিয়ে অনুভব করছিল। জেসির মনে হলো সে যেন ধীরে ধীরে নরম ভেজা মাংসের এক মহাসাগরে ডুবে যাচ্ছে। একটা দরজা বন্ধ হওয়ার শব্দে ঘুম ভাঙল তার। এটা ছিল শুধু একটা ছোট ক্লিক, লকের জায়গায় বসে যাওয়ার শব্দ, কিন্তু এটাই তার ঘুম ভাঙানোর জন্য যথেষ্ট ছিল। তার চোখ খুলল আর সে উঠে বসল। নড়াচড়া করাটা খুব কঠিন লাগছিল তার কাছে। তার খুব ভারী আর ক্লান্ত মনে হচ্ছিল নিজেকে। বাইরে মানুষ হাসছিল, ওরা তাকে দেখে হাসছিল। শব্দটা আসছিল খুব আস্তে আর অনেক দূর থেকে, কিন্তু সে জানতো ওরা তাকে দেখেই হাসছে। তার হাতটা নিজের পায়ের ওপর রাখা। সে সেটার দিকে তাকিয়ে চোখে পলক ফেলল। সে তার আঙুলগুলো নাড়ল। ওগুলো 5টা মোটা কেঁচোর মতো আঙুল। তার নখের নিচে নরম হলুদ রঙের একটা জিনিস। তার আঙুলগুলোতে একটা গাঢ় নোংরা হলুদ রঙের দাগ লেগেছিল। সে চোখ বন্ধ করল। সে নিজের শরীরের উপর হাত বোলায়। নরম ভারী ভাঁজগুলো অনুভব করতে পারছিল সে। পুরো চর্বি হাতে ঠেকছিল তার। নিজের পেটে চাপ দিতে মাংসটা বারবার ভেতরে দেবে যাচ্ছিল। দুর্বলভাবে উঠে দাঁড়ালো সে। তার জামা কাপড় মেঝেতে ছড়ানো ছিটানো। একটা একটা করে সে সেগুলো পরল। তারপর সে ঘরের ওপাশে হেঁটে যায়। তার ব্রিফকেসটা দরজার কাছে রাখা। সে সেটা তুলে নিজের বগলের নিচে চেপে ধরল। ভেতরে রাখা কোনো জিনিস তার দরকার হতে পারে। হ্যাঁ, ব্রিফকেসটার সাথে থাকা ভালো। সে দরজাটা ধাক্কা দিয়ে খুলে গরম রাতের বাতাসে বেরিয়ে আসে। সিঁড়ির উপরে গলার আওয়াজ শোনা যাচ্ছে।
তুমি পুরো সময়টা ঠিক কথাই বলছিলে। একজন মহিলা কথা বলছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এতটা বোকা ছিলাম। ওর মধ্যে শয়তানির কিছুই নেই। সে শুধু দুঃখী একজন মানুষ। ডোনাল্ড, আমি জানি না তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো। সে সিঁড়ির নিচ থেকে বেরিয়ে সেখানে দাঁড়ায়। তার পা খুব ব্যথা করছিল। সে তার ভারী শরীরটা এক পা থেকে অন্য পায়ে দোলায়। ওদের কথা বলা থেমে যায়। ওরা নিচে তার দিকে তাকিয়ে থাকে। সেখানে অ্যাঞ্জেলা, ডোনাল্ড আর নীল জিন্স ও ওয়ার্কশার্ট পরা এক রোগা সুন্দরী মহিলা দাঁড়িয়ে। ফিরে এসো, সে বলল। তার গলার স্বর পাতলা আর তীক্ষ্ণ শোনায়। ওগুলো ফেরত দাও, তুমি ওগুলো নিয়েছো। রোগা মহিলাটার হাসিটা কোকের গ্লাসে বরফের টোকা লাগার মতো শোনায়। আমার মনে হয় তুমি এক রাতের জন্য জেসিকে যথেষ্ট বিরক্ত করেছ। ডোনাল্ড বলল তাকে। ওর কাছে আমার জিনিস আছে। আমি ওকে বেরিয়ে আসতে দেখেছি। সে তোমার কোনো জিনিস নেয়নি। সে আমার সব জিনিস নিয়ে নিয়েছে। ডোনাল্ড ভ্রু কুচকায়। সোনালি চুল আর সবুজ চোখের মহিলাটি আবার হাসল। সে ডোনাল্ডের হাতে হাত রাখে। এত সিরিয়াস হয় না ডন, ওর ব্রেন তো ঠিকমতো কাজ করে না। ওরা সবাই তার বিপক্ষে। সে ওদের মুখ দেখেই সেটা বুঝতে পারছিল। সে ব্রিফকেসটা তার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। ওরা তার জিনিস নিয়ে নিয়েছে। তার ঠিক মনে পড়ছিল না ওরা কি নিয়েছে, কিন্তু ওরা তার ব্রিফকেসটা পাবে না। এর ভেতরে তার নিজের জিনিসপত্র আছে, আর ওরা সেটা পাবে না। সে ঘুরে দাঁড়ায়। সে বুঝতে পারল ও খুব খিদে পেয়েছে। সে কিছু খেতে চায়। ওর কাছে এখনো অর্ধেক ব্যাগ চিজ ডুডলস বাকি আছে, মনে পড়ল তার। নিচে নিচে সিঁড়ির তলায়। সে যখন নিচে নেমে যাচ্ছিল, ন্যাশপাতি আকৃতির লোকটা শুনতে পেল ওরা ওপরে তাকে নিয়ে কথা বলছে। সে দরজা খুলে ভেতরে ঢুকল। ঘরটার গন্ধ একদম বাড়ির মতোই মনে হচ্ছিল। সে বসে পড়ে নিজের ব্রিফকেসটা রাখল হাঁটুর ওপর আর খেতে শুরু করল। সে মুঠো ভরে চিজ কালস ঠেসে দিল নিজের মুখের ভেতর। তারপর বোতল থেকেই এক গ্লাস গরম কোক খেল। বোতলটা সে আজ সকালে খুলেছিল, বা হয়তো গতকাল। এটা খেতে ছিল খুবই ভালো। কেউ জানে না এটা কতটা ভালো। ওরা তাকে দেখে হাসতো, কিন্তু ওরা জানতো না ওর কাছে যে কত সুন্দর সুন্দর জিনিস আছে সে সম্পর্কে ওরা কিছুই জানতো না। কেউ জানতো না, কেউ না। কিন্তু কোনো একদিন সে অন্য কাউকে দেখতে পাবে, অন্য রকম কাউকে, এমন কাউকে যাকে সে তার জিনিসগুলো দিতে পারবে, এমন কাউকে যে তাকে তার নিজের সব জিনিস দিয়ে দেবে। হ্যাঁ, সেটা তার ভালো লাগবে। সেই ব্যক্তিকে দেখলেই চিনতে পারবে সে ঠিক জানবে তাকে কি বলতে হবে। শুনছিলেন জর্জ আর মার্টিনের লেখা কাহিনী দ্য পেয়ার শেপড ম্যান। 1987 সালে গল্পটিকে ব্র্যাম স্টোকার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছিল। তাহলে গল্পটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্টে। শীঘ্রই ফিরে আসব নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।